মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে, নাম দেওয়া হয়েছে ধরিত্রী মাতা। এই চিত্রের বাম পাশে হচ্ছে পৃথিবীটা হচ্ছে সবুজ এবং নীল, পাখি উড়ছে, আকাশ, নীল আকাশে সাদা মেঘ, সবুজ গাছ, নীল সমুদ্র, পানি। আর ডান পাশে দেখা যাচ্ছে একটি ঝলন্ত পৃথিবী, গাছটা পুড়ে ছাই হয়ে গেছে, আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হচ্ছে, আকাশে কালো মেঘ, ধূলির ঝড়। এর কারণ কি? কারণ আমাদের ধরিত্রী মাতা যদি অক্সিজেন শূন্য হয়ে পড়ে, তাপমাত্রা যদি অনুকূল না থাকে, তাহলে আমাদের পৃথিবী আমাদের বাসযোগ্য থাকবে না। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। এই পৃথিবীকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃপ্ত অঙ্গীকার। আমাদের পৃথিবীতে বেঁচে থাকার জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় থ্রেট দুটি। একটি হচ্ছে আমাদের লাইফস্টাইল, আমাদের খাদ্যাভ্যাস, ব্যায়াম করা, পরিশ্রম করা, আমাদের ক্যালোরি বার্ন, ক্যালোরি ইনটেক অ্যান্ড আউটপুটের মধ্যে যে আমাদের ব্যালেন্স ইমব্যালেন্সের কারণে আমরা নন কমিউনিকেবল ডিজিজে আক্রান্ত হচ্ছি, যা আমাদের আয়ু কমিয়ে দিচ্ছে। আর সেকেন্ডলি আমাদের আয়ু কমিয়ে দিচ্ছে হচ্ছে এই পৃথিবীর পরিবেশ পরিবর্তন, বায়ু দূষণ, পানি দূষণ, প্রাকৃতিক দুর্যোগ, মরুকরণ, উত্তাপ, গ্লোবাল ওয়ার্মিং। এগুলো হচ্ছে আমাদের বেঁচে থাকার জন্য, মানুষের জন্য বড় দুটি থ্রেট। তো এই পৃথিবী, পরিবেশ বিজ্ঞানীগণ পৃথিবীর অদূর ভবিষ্যৎ নিয়ে খুবই খুবই চিন্তিত। কিন্তু আমাদের দেশের মানুষজন, পৃথিবীর মানুষজন চিন্তিত তাদের ব্যবসা নিয়ে, তাদের অর্থ উপার্জন নিয়ে। যার কারণে আমরা আমাদের ধরিত্রী মাতাকে, আমাদের প্রকৃতিকে আমরা চাপে ফেলে দিচ্ছি। আর প্রকৃতিও খুব সুন্দরভাবে প্রতিশোধ নিচ্ছে। প্রকৃতি প্রতিশোধ নিতে ভুল করে না। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকে আমরা ভূগোলের চতুর্থ অধ্যায় পড়ব, বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন। ক্লাসটা কি লাইভ দেওয়া হয়েছে? ভাই সব কিছু আমল ডান, আপনি শুরু করেন। শুরু করেছে অলরেডি, সেগুলো ক্লাসেরই অংশ। আমরা পরিবেশের সবচেয়ে বড় উপাদান হচ্ছে আবহাওয়া ও জলবায়ু। আবহাওয়া হচ্ছে কি? একটি নির্দিষ্ট দিনের যে প্রাকৃতিক উপাদানগুলো আছে, সেগুলোকে আবহাওয়া বলে। কোন স্থানের প্রতিদিনের গড় তাপমাত্রা, চাপ, আর্দ্রতা, এগুলোকে আবহাওয়া বলে। আর কোন একটি স্থানের দীর্ঘদিনের, হতে পারে সেটা 30-40 বছর বা হতে পারে 100 বছর, সময়ের কোনো লিমিট নাই, সবসময় চিরস্থায়ী যে পরিবেশ, সেটা হচ্ছে জলবায়ু। যেমন বাংলাদেশের জলবায়ু হচ্ছে সমভাবাপন্ন, মানে নাতিশীতোষ্ণ। আবার উত্তর মেরু অঞ্চলের যেমন সাইবেরিয়ান, ট্রান্স সাইবেরিয়ান রাষ্ট্রগুলো, নরওয়েজিয়ান কান্ট্রিগুলো, এগুলো হচ্ছে আপনার স্ক্যান্ডিনেভিয়ান আইল্যান্ড গুলো, এরা হচ্ছে চরম ভাবাপন্ন, কারণ ওখানে অতিমাত্রায় শীত, টেম্পারেচার সারা বছরই মাইনাসের নিচে থাকে। আবার সাব সাহারান কান্ট্রিগুলো, মরুভূমি অঞ্চলের রাষ্ট্রগুলো হচ্ছে আবার চরম ভাবাপন্ন, কারণ এরা হচ্ছে উষ্ণমণ্ডলীয়। তো এই যে একটা অঞ্চলকে আমি দেখেই নাম শুনেই বলে দিচ্ছি সে শীত প্রধান দেশ, আরেকটাকে বলে দিচ্ছি সে গ্রীষ্ম প্রধান দেশ, আরেকটাকে বলে দিচ্ছি নাতিশীতোষ্ণ দেশ। এটা হচ্ছে জলবায়ু। কিন্তু বাংলাদেশ নাতিশীতোষ্ণ হইলেও দেখবেন কখনো কখনো টেম্পারেচার 3 ডিগ্রিতে নেমে যায়, মানে অনেক শীত। আবার কখনো 45 ডিগ্রিতে চলে যায়, মানে কি অনেক গরম। তার মানে এই উত্তাপ এবং শৈত্য, এই দুইটা যখন খানিক সময়ের জন্য পরিবর্তন হয়, সেটাকে আমরা আবহাওয়া বলি। বা খানিক সময়ের যে পরিবর্তন না হলো যে অবস্থাটা, সেটাকে আবহাওয়া বলি। আর দীর্ঘদিনের যে রেকর্ড, সেটাকে বলা হয় জলবায়ু। জলবায়ুর কিছু উপাদান আছে, যেমন বায়ুর তাপ। জলবায়ুটা কেমন ওই অঞ্চলের, জলবায়ুটা কি সমভাবাপন্ন নাকি চরম ভাবাপন্ন, উষ্ণমণ্ডলীয় নাকি শৈত্য, এইগুলোর এইগুলোর
এইগুলো কি দেখে বুঝবো? এটাকে বলা হয় উপাদান। মানে জলবায়ুটা যা যা দিয়ে তৈরি সেটা হচ্ছে উপাদান। আর নিয়ামক কি? সেই উপাদানগুলো গঠনে যারা যারা প্রভাব বিস্তার করে সেগুলোকে বলা হয় নিয়ামক বা প্রভাবক। যেমন মনে করেন, বলা হলো যে জন সিনা এবং বাংলাদেশের টেলি সামাদ, এই দুজন মানুষের মধ্যে একজন শক্তিশালী আর একজন হচ্ছে রোগা, পটকা। এখন এই শক্তিশালী মাসল বডি পালোয়ান আর পটকা, এই দুইটার মধ্যে আমরা মোটু পাতলু দেখেছি। পালোয়ান আর পটকার মধ্যে উপাদানের পার্থক্য হচ্ছে পালোয়ানের মাসল শক্ত আর পটকার হচ্ছে মাসল কম। পালোয়ানের হাড্ডি শক্ত, পটকার হাড্ডি কম। পালোয়ান উঁচা লম্বা, পটকা হচ্ছে ছোট। হ্যাঁ। তো পালোয়ানের হাতের মাছ রগ গুলো ফোলা ফোলা, রগ গুলো বাইরে থেকে দেখা যায়। আর পটকার হচ্ছে হাড্ডি বাইরে থেকে গোনা যায়। তাহলে এগুলো হচ্ছে উপাদান, যেটা দেখে আমি বুঝবো যে অঞ্চলের জলবায়ুটা কেমন। আমাকে প্রত্যেকটা ক্লাসের ছাত্ররা বলে, স্যার উপাদান আর নিয়ামক দুইটা তো একই রকম মনে হচ্ছে, পার্থক্যটা কি? দুইটা দুই রকম কেন? মুখস্থ করব কিভাবে? মুখস্থ করলে পরীক্ষায় যখন তিনটা অপশন দিবে, চতুর্থটা আপনার কাছে প্যাচ লাগবেই। এই জন্য উপাদান আর নিয়ামক বোঝার আগেই যদি আপনি মুখস্থ করার আগেই যদি বুঝে ফেলেন, তাহলে আপনি এক অ্যানালাইসিস করে একটা ওয়ার্ড শুনেই, এই যে সমুদ্র স্রোত শব্দটা শুনেই বুঝে দিতে পারবেন এটা কি নিয়ামক নাকি উপাদান। বুঝতে পেরেছেন? তো এই যে বাম পাশে যে পাঁচটা, তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ুর চাপ এবং বায়ু প্রবাহ, এই পাঁচটা হচ্ছে জলবায়ুর উপাদান। আর এইগুলাকে নিয়ন্ত্রণ করে যারা, তারা হচ্ছে নিয়ামক। এই ডান পাশের যে নয়টা হচ্ছে নিয়ামক, এইগুলার কারণে এই বাম পাশের ঘটনাগুলো ঘটে। বুঝতে পেরেছেন? যেমন দেখেন, অক্ষাংশের উপর ডিপেন্ড করেই তাপমাত্রা হয় কেন? অক্ষাংশ মানে কি? আমরা প্রথম ক্লাসে দেখিয়েছি দ্রাঘিমাংশ অক্ষাংশ কি। তো দ্রাঘিমার উপর ডিপেন্ড করছে না। কারণ একটা দ্রাঘিমা যতই হোক না কেন, একটা নির্দিষ্ট অক্ষাংশের এলাকার তাপমাত্রা ওইরকমই থাকে। কারণ মেরু অঞ্চলে একটা একটা জায়গা, পৃথিবীর যে কোনো একটা জায়গা, সেটা কি মেরু অঞ্চলে নাকি বিষুবীয় অঞ্চলে, মানে মেরু অঞ্চলে মানে শীত, বিষুবীয় অঞ্চলে মানে গরম, নাকি মাঝামাঝি ট্রপিক্যাল রিজিয়নে, এটা ডিপেন্ড করবে তার অক্ষাংশের উপর, দ্রাঘিমাংশের উপর না। বুঝতে পেরেছি? 90 ডিগ্রি অক্ষাংশ হলে বুঝে নিব যে তারা হচ্ছে একদম বিষুবরেখা বরাবর মাঝখানের কান্ট্রি, মানে গরম। 0 ডিগ্রি অক্ষাংশ হলে বুঝে নিব তারা মেরু, জিরোর কাছাকাছি গুলো হচ্ছে মেরু অঞ্চল, মানে শীত প্রধান অঞ্চল। তার মানে অক্ষাংশের উপর ডিপেন্ড করবে যে সেটা কি শীত না গরম। দ্রাঘিমাংশের উপর ডিপেন্ড করবে না। কারণ একটা নির্দিষ্ট অক্ষাংশে সকল দ্রাঘিমাংশের যে 360টা বিন্দু, সবগুলাই সূর্যের সাথে একই ডিগ্রি অ্যাঙ্গেলে রৌদ্র পাবে, মানে তাপমাত্রা সমানই থাকবে। একটা নির্দিষ্ট অক্ষাংশের 0 ডিগ্রি থেকে শুরু করে 360 ডিগ্রি পর্যন্ত দ্রাঘিমাংশ সমান তাপ পাবে। মনে করেন 0 ডিগ্রি মানে হচ্ছে গ্রিনিচ লন্ডন শহর। এই লন্ডন শহর যত ডিগ্রি অক্ষাংশে অবস্থিত, তত ডিগ্রি অক্ষাংশে লন্ডন যখন ঘুরে, যখন সময় চলে যাবে, 6 ঘন্টা সময় অতিবাহিত হয়ে যাবে, তখন যখন 6 ঘন্টার পূর্বের বা পশ্চিমের একটা রাষ্ট্রে চলে যাবে, সেই একই অক্ষাংশ সূর্যের সাথে একই অ্যাঙ্গেলে থাকবে। মানে 0 ডিগ্রি দ্রাঘিমা লন্ডন শহর, আর 90 ডিগ্রি দ্রাঘিমা মানে বাংলাদেশ, আর 180 ডিগ্রি দ্রাঘিমা মানে প্রায় জাপান, এগুলা সবই একই সূর্যের সঙ্গে একই অ্যাঙ্গেলে রৌদ্র পাবে, মানে একই তাপমাত্রা থাকবে, কাছাকাছি তাপমাত্রা থাকবে। কিন্তু অক্ষাংশ যখন চেঞ্জ হয়ে যাবে, তখনই তাপমাত্রার পার্থক্যটা হয়ে যাবে। যেমন দেখেন, লন্ডন শহর যদি 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 দ্রাঘিমাংশ হিসাব করি, সরি অক্ষাংশ হিসাব করি, তাহলে দেখবেন যে আহ লন্ডনের দ্রাঘিমাংশ, লন্ডনের অক্ষাংশ বাংলাদেশের চেয়ে কম। তার মানে লন্ডন জিরোর কাছাকাছি। বাংলাদেশ থেকে উত্তরে অবস্থিত, মানে উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত লন্ডন। এই জন্য লন্ডনের তাপমাত্রা বাংলাদেশের চেয়ে কম। আবার লন্ডন থেকে যদি আরো উত্তরে যাই, নরওয়েতে যাই, সুইজারল্যান্ডে যাই, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি গুলোতে যাই, তাহলে দেখবেন অক্ষাংশ আরো কম। তার মানে আরো উত্তরে যাচ্ছে, মানে মেরুর আরো কাছাকাছি যাচ্ছে, এই জন্য আরো শীত। তার মানে তাপমাত্রাটা নির্ধারণ করে অক্ষাংশ, নট দ্রাঘিমাংশ। তো একটা জিনিস বুঝাইতে গিয়ে আরেকটা বুঝাই ফেললাম, যদিও ওইটা আমরা মনে হয় প্রথম ক্লাসে বলেছিলাম। তারপর উচ্চতা কিভাবে নিয়ামক হইলো? দেখেন একই বাংলাদেশ, হুম, তো বাংলাদেশে
যখন সমভূমিতে উচ্চতা যা থাকবে, পর্বতের উপরে উঠলে দেখবেন উচ্চ তাপমাত্রা কম, বাতাস বেশি, আর্দ্রতা কম। তার মানে এই জিনিসগুলো ডিপেন্ড করে, উচ্চতার উপর ডিপেন্ড করে। পাহাড়ের উপরে আর সমতলে ডিফারেন্ট। দেখেন বাংলাদেশ থেকে পঞ্চগড়ে বিশাল গরম, পঞ্চগড় থেকে মাত্র 50 কিলো উত্তরে গেলে শিলিগুড়ি ইন্ডিয়ার, দেখবেন যে শিলং, দেখবেন পাহাড়ের উপরে। এই জন্য শীত, অনেক শীত। শিলিগুড়ি শহরটা শীত, সারা বছর কুয়াশা মেঘে থাকে, ঢাকা থাকে। কারণ কি? কারণ সে উপরে উঠে গেছে। হিমালয়ের পাহাড়ের উপর দেখবেন আপনি বরফে ঢাকা কেন? আসলে হিমালয় তো এত উত্তরে না, তারপরে এত ঠান্ডা কেন? বরফে ঢেকে থাকে কেন? কারণ উপরে তাপমাত্রা কম। উপরে উঠলে যে তাপমাত্রা কম হবে সেটা ডিপেন্ড বলা যায় না, ডিপেন্ড করে, এটা আমরা পড়বো। ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, বিভিন্ন রিজিয়ন আছে। এর উপরে আছে থার্মোস্ফিয়ার, মানে তাপমণ্ডল, সেখানে আবার টেম্পারেচার বেড়ে যাচ্ছে, বাড়ে, কখনো বাড়ে, উপরে উঠতে থাকলে কখনো বাড়ে কখনো কমে, এটা ডিপেন্ড করে। সমুদ্র থেকে দূরত্বের উপর ডিপেন্ড করে। দেখেন বাংলাদেশ, আপনি সেন্ট মার্টিনে যান বা চট্টগ্রামে যান, দেখবেন নাতিশীতোষ্ণ। কারণ সমুদ্রের কাছে। সমুদ্রের কাছে হওয়াতে কি হয়েছে, ওখানের বাতাসে আর্দ্রতা বেশি। আর্দ্রতা বেশি থাকলে কি হয়? পানি এমন একটা জিনিস যে সহজে গরম হইতে চায় না, ঠান্ডাও হইতে চায় না। পানি, এটাকে, এই ধর্মটাকে ফিজিক্সের ভাষায় আমরা তাপ বিজ্ঞানে পড়বো আপেক্ষিক, সরি, এটাকে বলা হয় আপেক্ষিক তাপ। মানে হচ্ছে একটা 1 কেজি ভরের কোনো বস্তুকে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াইতে যে পরিমাণ, যত ক্যালোরি বা যত জুল তাপের প্রয়োজন হয়, তাকে বলা হয় আপেক্ষিক তাপ। এবং একক হচ্ছে জুল পার কেজি পার কেলভিন। মানে জুল প্রতি কেজি প্রতি কেলভিন, মানে প্রতি কেজি তাপমাত্রা প্রতি কেলভিন বাড়াইতে যত জুল দরকার তাকেই জুল পার কেজি পার কেলভিন বলে। তো পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন। মানে তাহলে যেই এলাকার বাতাসে আর্দ্রতা বেশি থাকবে, সে এলাকার বাতাস সহজে গরম হবে না, আবার ঠান্ডা হবে না। এই জন্য সমুদ্রের পাড়ের এলাকাগুলোতে খুব বেশি শীতও লাগবে না, আবার খুব বেশি গরমও লাগবে না। গ্রীষ্মকালে দেখবেন আরামদায়ক, কম গরম ঠান্ডা বাতাস। আবার শীতকালে দেখবেন কম ঠান্ডা, উষ্ণ বাতাস। আবার আর্দ্রতার অনেক ফ্যাক্টর আছে, যেমন দেখেন একই দিনে একই টেম্পারেচারের দুইটা আলাদা সিটিতে আর্দ্রতা বেশি আর কম থাকার কারণে গরম আলাদা আলাদা রকম লাগবে। গরম কতটুকু লাগবে তা শুধুমাত্র তাপমাত্রার উপর ডিপেন্ড করে না, আর্দ্রতার উপরও ডিপেন্ড করে। আর্দ্রতা, গ্রীষ্মকালে যখন আর্দ্রতা বেশি হয়, তখন আমাদের বডি থেকে সোয়েটিং হয় না, ঘাম কম হয়। আমাদের ঘামগুলো বেরোতে চায় না, লোমকূপের মধ্যে জমে থাকে, শরীর স্যাঁতসেঁতে হয়ে থাকে। এই জন্য গরম লাগে বেশি, কাপড় ভিজে যায় বেশি। তার মানেটা কি, কেন? কারণ পৃথিবীর সবকিছু সাম্যাবস্থায় আসতে চায়। তো বাইরে যদি বাতাস এমনি ভিজা থাকে, মানে আর্দ্র থাকে, তাহলে আমাদের ঘামগুলো ভিতরেও ভিজা, আমাদের বডি ভিজাই থাকতে চাইবে। বাইরে যদি বাতাস শুকনো থাকতো, তাহলে বাইরের আর্দ্রতা আর আমাদের বডির চামড়ার আর্দ্রতা সমান হওয়ার জন্য র্যাপিড হারে বডি থেকে আর্দ্রতা বাতাসে চলে যেত, ঘাম, তখন আমাদের আরাম লাগতো। কিন্তু আর্দ্রতা যদি বেশি থাকে, তাহলে আমাদের আহ, ঘাম সহজে শুকাবে না, মানে গরম যতটা লাগার কথা তার চেয়েও বেশি থাকবে। এই জন্য আমাদের গরম লাগাটা শুধু তাপমাত্রার উপর ডিপেন্ড করে না, আর্দ্রতার উপরও ডিপেন্ড করে। আচ্ছা, আমি অনেকক্ষণ ধরে কোনো কথা শুনছি না, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পারতেছি স্যার। জি স্যার, আচ্ছা, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ। স্যার আপনি কেমন আছেন? তারপর বায়ু প্রবাহ, দেখেন বাংলাদেশ থেকে বায়ু আসবে, আসতে থাকবে, তখন সেটা আরামদায়ক পরিবেশ হবে। আবার যদি ঝড় হয়ে বায়ু প্রবাহ হয়, সেটা তো ঝড়, সাইক্লোন হয়ে যাবে। তার মানে বায়ু প্রবাহ ডিপেন্ড করে, সমুদ্র স্রোতের উপর ডিপেন্ড করে। সমুদ্র স্রোত কখনো উষ্ণ হয় কখনো শীতল হয়। পর্বতের অবস্থান, এটা অলরেডি বলে ফেলেছি। ভূমির ঢাল, ভূমির শেপ কিরকম, স্লোপ কিরকম, তার উপর ডিপেন্ড করে যে ওই এলাকার তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ কেমন হবে। মৃত্তিকার গঠন, মানে ওই এলাকার মাটি কেমন, সেটাও ডিপেন্ড করবে। তারপর হচ্ছে বনভূমি আছে কিনা, জঙ্গল আছে কিনা, সেটাও ডিপেন্ড করবে ওই এলাকার বৃষ্টি কেমন হবে, বায়ু চাপ, তাপমাত্রা কেমন হবে, চাপ প্রবাহ কেমন হবে। দেখেন যেখানে বনভূমি বেশি থাকে সেখানে বৃষ্টিপাত বেশি হয়। কারণ বৃক্ষ হচ্ছে একটা ন্যাচারাল জেনারেটর, পাম্প, পানির পাম্প। এরা মাটির নিচ থেকে শিকড়ের মধ্য দিয়ে পানি তুলে, তারপর তার শারীরবৃত্তীয় কার্যাবলী সম্পাদনের পরে পত্ররন্ধ্রের মধ্য দিয়ে বা পানির কণাগুলোকে
পৃথিবীতে বাষ্প আকারে মুক্ত করে দেয়। ওই বাষ্পগুলো আকাশে জমে জমে কি করে, মেঘ সৃষ্টি করে, বৃষ্টি সৃষ্টি করে। তার মানে আহ, দেখেন মরু অঞ্চলে বৃষ্টি হয় না কেন, এই কারণেই। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, এই বায়ু প্রবাহ 4 নম্বর বায়ু প্রবাহ, আর এখানে 2 নম্বর বায়ু প্রবাহ, দুইটাই আছে। তার মানে কি, বায়ু প্রবাহ একই সঙ্গে উপাদান এবং নিয়ামক। বায়ু বাতাস আছে কি না এটা দেখে আমি বুঝবো মানে লোকটা কি পালোয়ান নাকি পাতলা। আবার বাতাস আছে কিনা সেই নির্ধারণ করে দিবে ওই এলাকার বৃষ্টিপাত কেমন হবে। বাতাস যদি বেশি থাকে, সে সমুদ্র থেকে প্রচুর মেঘ বয়ে আনবে, মানে বৃষ্টি বেশি হবে, তাপমাত্রা কমে যাবে, হ্যাঁ, আর্দ্রতা বেড়ে যাবে। সো বায়ু প্রবাহ নিজে নির্ধারণ করে দেয় উপাদানগুলোকে। আবার সে নিজেও একটা উপাদান, জলবায়ুর উপাদান। উপাদানগুলো আমরা, আচ্ছা, এগুলো অলরেডি আমি ব্যাখ্যা করে বলে ফেলেছি, তারপরে একটু দেখি নতুন কিছু পাই কিনা। সূর্য থেকে পৃথিবীর তাপ বিকিরণ প্রক্রিয়া আসে, আমরা জানি। আহ পানি এবং বায়ুমণ্ডলের উত্তাপের বিনিময় হয় পরিচলন প্রক্রিয়ায়। পরিচলন মানে হচ্ছে এই ভাতের চুলার ভিতরে যখন আমরা আগুন দিই, তখন পানির যে একটা ঘূর্ণন হয়, এটাকে পরিচলন বলে। 3 প্রক্রিয়ায় তাপ প্রবাহিত হয়: একটা পরিবহন, একটা পরিচলন, আর একটা হচ্ছে বিকিরণ। সূর্য থেকে যেটা আসে তার চুম্বক তরঙ্গ, এটাকে বলে বিকিরণ, আলোর মতো। আর পানির ভাতের ভিতরে যেটা ঘটে সেটা হচ্ছে পরিচলন। পানি চলে, পানি এবং বাতাস সকল প্রকার ফ্লুইড চলে। আর সলিড পদার্থ যখন গরম হয়ে যায়, মানে আগুনের মধ্যে যদি আপনি একটা চামচ ধরে রাখেন, চামচের যে অংশে আপনি ধরে রেখেছেন সেখানে আগুন লাগে নাই, তবু সেটা গরম হয়ে গেছে, সেটা হচ্ছে পরিবহন, সেটা এখানে নাই। প্রতি 1000 মিটার উচ্চতায় তাপমাত্রা কমে 6 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পেরেছেন? তাহলে এভারেস্ট শৃঙ্গের উচ্চতা প্রায় 9 কিলোমিটার, 9,000 মিটার। তাহলে 6 নং 54 ডিগ্রি কমবে, ভূপৃষ্ঠ থেকে, সমতল থেকে 54 ডিগ্রি কমে যাবে, মানে -20 ডিগ্রি হওয়ার কথা এভারেস্টের পাহাড়ের উচ্চতা। গ্রিক ভূগোলবিদ পারমেসাইসি প্রথম পৃথিবীকে 5টি বলয়ে ভাগ করেছেন। কি কি বলয়? একটা হচ্ছে উষ্ণমণ্ডল, হুম, আরেকটা হচ্ছে উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল, মানে বাংলাদেশ। দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল, মানে মনে করেন বাংলাদেশের দক্ষিণে তো নাতিশীতোষ্ণ মণ্ডলে পড়ে গেছে ভারত মহাসাগর বা প্রশান্ত মহাসাগর। কিন্তু যদি আমরা ভূমি খুঁজি যে দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডলে কোনো ভূমি আছে কিনা, তাহলে আপনারা ম্যাপ দেখবেন, দেখবেন যে ওই যে পেরু, বলিভিয়া, ওই ল্যাটিন আমেরিকার কান্ট্রি গুলা এবং আফ্রিকান কিছু অঞ্চল মেবি পড়েছে। উত্তর হিমমণ্ডল মানে হচ্ছে উত্তর মেরু, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, সাইবেরিয়ান কান্ট্রি। দক্ষিণ হিমমণ্ডল, দক্ষিণ মেরু। দক্ষিণ মেরুতে উম, দক্ষিণ মেরুতে কি ইয়ে আছে, আবাসস্থল আছে? দক্ষিণ মেরু তো বরফাবৃত, অধিকাংশই পানি দিয়ে ঢাকা। দক্ষিণ হিমমণ্ডলের কোনো কান্ট্রি পাইছে? পৃথিবী বায়ুমণ্ডলকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে, হ্যাঁ এটা জানি। ফলে অন্যান্য পদার্থের মতো বায়ুর ওজন বাড়ে। বায়ুর এই ওজনকেই বলে বায়ুচাপ। এটা মাঝখানের লাইনটা আসলে একটু ইয়া না। বিষয় হচ্ছে যে আকর্ষণ করে বলে যে চাপ সৃষ্টি হয় সেটাকেই বায়ুচাপ বলে। ওজন বাড়ে না কমে সেটা আমার জানা দরকার নাই। পৃথিবী বায়ুমণ্ডলকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে বলেই অন্যান্য পদার্থের মতো বায়ুর ওজন বাড়ে না, দিয়ে যদি আমরা লিখি অন্যান্য পদার্থের মতো বায়ুর ওজন আছে, সেই ওজনটাকেই বায়ুচাপ বলে। বায়ুচাপের সংজ্ঞা কি? চাপ, চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল। মানে বল মানে ওজন, ওজন এক প্রকার বল। তার মানে একক ক্ষেত্রফলের মধ্যে বায়ুর যে ওজন, সেটাকেই বাইরের চাপ। বায়ুচাপ বলে। একক ক্ষেত্রফলে বাতাস যে চাপ প্রয়োগ করে সেটাকে বায়ুচাপ বলে। সমুদ্র সমতলে মানে ওয়াটার লেভেলে, ভূপৃষ্ঠে বায়ুর চাপ হচ্ছে 76 সেন্টিমিটার পারদ চাপ। এই কথাটার মিনিং কি? মিনিং হচ্ছে 76 সেন্টিমিটার মানে প্রায় 1 মিটারের চেয়ে কম, প্রায় 2 হাত, ছোট 2 হাত, 2.5 হাত। এই 2.5 হাত লম্বা পারদকে যদি আমরা রেখে দেই কলাম করে, তাহলে যে ভরটা হবে, যে চাপটা, ওজনটা আমাকে দিবে, আকাশ থেকে শুরু করে বাতাস, যে পরিমাণ বাতাস আছে বায়ুর কলাম, সেটা আমার মাথার উপর সেই পরিমাণ ভরই প্রয়োগ করছে, ওজনই প্রয়োগ করছে। কিন্তু আমরা টের পাচ্ছি না কেন? কারণ আমাদের বডির ভিতরে ব্লাড বাইরের দিকে ইকুয়াল প্রেসার দিয়ে ব্যালেন্স করে রেখেছে। যখনই আমাদের বডির প্রেসার তার চেয়ে বেড়ে যায় তখন সেটাকে বলে হাই প্রেসার। যখনই প্রেসার কমে যায়
তখন সেটাকে বলে লো প্রেশার। আপনাকে যদি স্পেস স্যুট ছাড়া রকেটের মধ্যে বসায় খুব প্রচন্ড বেগে মহাকাশে নিয়ে যাওয়া হয়, আপনার বডি থেকে নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে আপনি মরে যাবেন। কারণ ওখানে বায়ুচাপ থাকবে না, যার ফলে আপনার ভিতরের ব্লাড প্রেশার বাইরের দিকে বেরোতে যাচ্ছে সারাক্ষণ। আর যদি মহাশূন্যে নিয়ে গিয়ে যদি আপনাকে ছেড়ে দেওয়া হয়, সেকেন্ডের মধ্যে চলে যাওয়া যায়, যদিও 1 সেকেন্ডে সম্ভব না। রকেট গুলো সাধারণত সেকেন্ডে 12 কিলোমিটার চলে, বা বাতাসের নিচে আরো কম চলে। কিন্তু যদি আপনাকে সেকেন্ডের মধ্যে বায়ুমণ্ডলে নিয়ে যাওয়া যেত একটা আলোর গতিতে, কোনো একটা যন্ত্র দিয়া কাল্পনিক ভাবে, তাহলে সেকেন্ডের মধ্যে আপনি ব্রাস্ট হয়ে যেতেন। মানে একদম ব্রাস্ট, আপনার পেটের ভিতরে একটা যদি যদি একটা গ্রেনেড বিস্ফোরণ করে দেওয়া হয়, আপনার শরীরের মাংসপিণ্ড গুলো চারদিকে ছিটকে ব্রাস্ট হয়ে যেত না? ওইরকম ভাবে ব্রাস্ট হয়ে যাবেন, এত পরিমাণ প্রেশার মানুষের বডির ভিতরে আছে। এটাকে চারদিক থেকে বাতাসে আমাদেরকে প্রেসার দিয়ে আমাদেরকে ব্যালেন্স করে রেখেছে। যারা ছোটবেলায় পুকুরের নিচে যাইতেন, অনেক নিচে ডুব দিতেন, আমি টের পাইছি, ছোটবেলায় করতাম, তখন দেখতাম যে কানের ভিতরে চাপ দিয়ে রাখছে। ব্যাপারটা কি? ছোটবেলায় বুঝতাম না ব্যাপার কি, পানির নিচে এত ডুব দিয়ে গভীরে গেলে কানের মধ্যে চাপ দেয় কি? পানির গভীরতার সাথে কানে চাপের কি সম্পর্ক? এটা আমি বুঝতাম না। আসলে দ্যাট ইজ ট্রু। যখন আমি নিচে চলে যাচ্ছি, তাহলে আমার মাথার উপর থেকে যে পানির কলামটা সে কিন্তু আমাকে চারদিক থেকে চাপ দিচ্ছে। এটাই হচ্ছে সেটা। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো পানি যেমন চাপ দেয়, বাতাসও চাপ দেয়। বায়ু প্রবাহ কি? তাপ এবং চাপের পার্থক্যের কারণেই বায়ু সর্বদা এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। তো মূলত তাপমাত্রার কারণে বায়ু প্রবাহিত হয় না। বায়ু প্রবাহিত হয় ডিরেক্টলি চাপের কারণে। বায়ু মূলত প্রবাহিত হয় চাপের কারণে, তাপের কারণে না। কিন্তু এই চাপের পার্থক্যটা আবার হয় তাপের কারণে। এটা কিরকম? আমরা জানি তাপমাত্রা বাড়লে কোনো বস্তু প্রসারিত হয়। প্রসারিত হইলে তো তার আয়তন বেড়ে যায়, ফাঁকা ফাঁপা হয়ে যায়। ভর কিন্তু বাড়ে না, আয়তন বেড়ে যায়। তাহলে ভর না বেড়ে যদি আয়তন বাড়ে, মানে কি? সে হালকা হয়ে যায়, ঘনত্ব কমে যায়, হালকা হয়ে যায়। আবার আমরা এটাও জানি যে আর হালকা বস্তুকে পৃথিবী আকর্ষণ করে কম, মানে ওজন কমে যায়। ঘনত্ব কম যাদের, তাদের ভর যাদের কম, ঘনত্ব যাদের কম, তাদেরকে পৃথিবী আকর্ষণ করে কম। ফলে সেই হালকা বায়ুটা, গরম হালকা বায়ুটা কি হয়? উপরে উঠে যায়। তখন চারদিক থেকে ঠান্ডা বায়ু এসে ওই জায়গাটা ফিল আপ করে। তো পৃথিবীর পৃষ্ঠে সারাক্ষণ এই বলয়টা সারাক্ষণ পৃথিবীর পৃষ্ঠে কাজ করছে। এই ঘূর্ণনটা, বাতাসের এই ঘূর্ণনটা, মানে নিচ দিয়ে বাতাস এদিকে আসতেছে আর উপর দিয়ে উঠে আবার ওদিকে চলে যাচ্ছে। যখন ইমব্যালেন্স হয়ে যায়, খুব বেশি টেম্পারেচার ডিফারেন্স হয়ে যায়, তখন প্রচন্ড বেগে যখন বায়ু এসে আসে, এবং দুই দিক থেকে আসা বায়ু যদি কোনো কারণে ঘষা খেয়ে এক ঘূর্ণন সৃষ্টি হয়, সেই ঘূর্ণনটা আস্তে আস্তে বাড়তে থাকে, কারণ সে তার চারদিকের বায়ুকে টানতে থাকে। তখন শুরু হয়ে যায় টর্নেডো বা সাইক্লোন, যেটাকে আমরা ঝড় বলি। আচ্ছা, ফ্যারেলের সূত্র অনুযায়ী, বিজ্ঞানী ফ্যারেল উনি বলেছেন, বায়ু প্রবাহ উত্তর দিকে, উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। এর কারণ কি? এর কারণ হচ্ছে আহ্নিক গতি, গতির কারণে। বায়ু মূলত স্ট্রেট লাইনে চলতে চায়। বায়ু মূলত ইয়া থেকে, কোন কোন জায়গায় উম, মেরু থেকে বিষুবরেখার দিকে আসতে চায়, কোন কোন জায়গায় বিষুবরেখা থেকে মেরুর দিকে যেতে চায়। স্ট্রেট লাইন, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে যেতে চায় নিরক্ষরেখার সাথে। কিন্তু পৃথিবীর ঘূর্ণনের কারণে সে আর স্ট্রেট লাইনে যায় না, সে চলে যায় ডানে, মানে যায় সোজা কিন্তু পায় ডানে বামে। বিভিন্ন প্রকার বায়ু, সেগুলা কি? নিয়ত বায়ু, প্রতিনিয়ত যেটা ঘটে। স্থানীয় বায়ু, লোকালি যেটা ঘটে। মৌসুমী বায়ু, সিজনে যেটা ঘটে। সমুদ্র ও স্থলবায়ু। নিয়ত বায়ু কি? সারা বছর একই দিকে প্রবাহিত হয়। একটু আগে আমি যে কথাটা বললাম, সেটা হচ্ছে নিয়ত বায়ু। ওই যে তাপমাত্রার কারণে সারা জীবনই বিষুবরেখা অঞ্চলে তাপমাত্রা বেশি আর মরু অঞ্চলে তাপমাত্রা কম, যার কারণে বিষুবীয় অঞ্চলের বায়ু সারা জীবনই উপরের দিকে উঠে যাচ্ছে। সেই বায়ুগুলাকে মেরু অঞ্চল থেকে এসে কন্টিনিউয়াসলি ফিল আপ হচ্ছে, মানে দুইটা মেরু থেকে বিষুবরেখার দিকে কন্টিনিউয়াসলি বাতাস আসতেছে। এটাকে বলা হয় নিয়ত বায়ু। এটা আবার একাধিক প্রকার। সেটা কি? যে পূর্বে বাণিজ্য জাহাজগুলো, পূর্বে মানে আগে, এই বাণিজ্য জাহাজগুলো বায়ু প্রবাহের দিক অনুসরণ করে চলতো। মানে আগে টেকনোলজি কম ছিল, এই জন্য তারা পালকে ব্যবহার করতো। পাল মানে বাতাস, বাতাসকে ব্যবহার করতো। এটাকে অয়ন বায়ু বা বাণিজ্য বায়ু বলা হয়, দুই প্রকার। তিন প্রকার আছে নিয়ত বায়ু। একটা হচ্ছে অয়ন বায়ু, আর একটা হচ্ছে পশ্চিমা বায়ু, আর একটা হচ্ছে মেরু বায়ু।
তো অয়ন বায়ুটা হচ্ছে আগে জাহাজগুলা করতো। অয়ন বায়ুর নিরক্ষরেখায় অধিক তাপে উষ্ণ হালকা বায়ু উপরে উঠে যায়, একটু আগে যেটা বললাম আমি। আর নিরক্ষীয় অঞ্চলের উত্তর ও দক্ষিণ থেকে 5 ডিগ্রি পর্যন্ত অঞ্চলের বায়ুগুলো এসে কি করে, এরা ফিল আপ করে, করে একটা শান্ত বলয় তৈরি করে, যেটাকে নিরক্ষীয় শান্ত বলয় নামে অভিহিত করা হয়। আর এই বাতাসটাকেই অয়ন বায়ু বলা হয়। এবার আমরা দেখি পশ্চিমা বায়ু, এটা কি? উত্তর গোলার্ধে দক্ষিণ পশ্চিম দিক থেকে এবং দক্ষিণ গোলার্ধে উত্তর পশ্চিম দিক থেকে যে বায়ুটা কন্টিনিউয়াস প্রবাহিত হয় সেটাকে পশ্চিমা বায়ু বলে। তো আমরা গান শুনেছি না, শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। কেন দক্ষিণ হাওয়াকে প্রেমের গল্প শোনায়? কেন উত্তরের হাওয়াকে শোনাইলো না? কারণ বাংলাদেশের বাতাস দক্ষিণ দিক থেকে আসে, মানে কি আমরা উত্তর গোলার্ধে আছি। বাংলাদেশ উত্তর গোলার্ধে, উত্তর গোলার্ধে কি হয়, বাতাস দক্ষিণ পশ্চিম দিক থেকে আসে একটা বাতাস, সেটাকেই বলা হয় পশ্চিমা বায়ু। আচ্ছা, উত্তর গোলার্ধে স্থলভাগের পরিমাণ বেশি বলে ধীরে, এবং দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি বলে প্রবল বেগে বায়ু প্রবাহিত হয়। ভাবতেছি দক্ষিণ গোলার্ধে যামুগা, আফ্রিকা যামুগা, বেশি বাতাস লাগবে গায়ে, সারাক্ষণ বাতাস থাকবে, আরাম লাগবে। স্থলভাগে কি হয়, বায়ু বাধাপ্রাপ্ত হয়, কিন্তু সমুদ্রের মধ্যে কোনো বাধা নাই, পানির লেয়ার হচ্ছে ফ্লুইড, একদম লেভেল, এই জন্য বাতাস আরামে প্রবাহিত হয়। এই জন্য সমুদ্রে ঝড়ঝামটা বেশি হয়। 40 ডিগ্রি থেকে 47 ডিগ্রি পর্যন্ত অক্ষাংশ পর্যন্ত পশ্চিমা বায়ুর গতিবেগ সবসময় বেশি থাকে, সবচেয়ে বেশি থাকে। এই জন্য এই অঞ্চলটাকে গর্জনশীল চল্লিশা বলে। গর্জনশীল চল্লিশ, 40 ডিগ্রি থেকে 47 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত, উত্তর না কিন্তু দক্ষিণ। দক্ষিণ মেরুতে 90 ডিগ্রি আর 0 ডিগ্রি দুইটার মাঝামাঝি, প্রায় 40 থেকে 47 ডিগ্রি পর্যন্ত বাতাস বেশি হয় এটা, এবং এই এলাকাটায় রিস্ক হয়। এই গর্জনশীল চল্লিশ সাথে সারা জীবন সারা বছর ঝড়ঝঞ্ঝা লেগেই থাকে। এই জন্য এই অঞ্চলটাকে জাহাজগুলো যাওয়ার সময় খুব সাবধানে যায় এরা। যারা জাহাজ যারা চালায় তারা পৃথিবীর ম্যাপ ভালো করে স্টাডি করেই যায়। 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর এবং 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি দক্ষিণ, এই দুইটা অক্ষাংশের মধ্যে এই এলাকাটাকে বলে ক্রান্তীয় এলাকা, ট্রপিক্যাল এরিয়া। ক্রান্তীয় উচ্চচাপ বলয় দুইটা অবস্থিত। এটি অশ্ব অক্ষাংশ নামেও পরিচিত। এই অঞ্চলে শীতকালে পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। মানে আমরা জানি নর্মালি শীতকালে বৃষ্টিপাত হয় না, আর্দ্রতা কম থাকে। কিন্তু পশ্চিমা বায়ু যখন প্রবাহিত হয়, তারা যদি আহ কোনো কারণে মেরু অঞ্চল থেকে যখন এদিকে প্রবাহিত হয়, তারা যখন উম, মেরু অঞ্চল থেকে, সরি বিষুবীয় অঞ্চল থেকে, বিষুব থেকে কিন্তু আসে আমাদের দক্ষিণে, কিন্তু বিষুব রেখা, এই জন্য বিষুব রেখা থেকে আমাদের দিকে বাতাস আসে, দক্ষিণ থেকে বাতাস আসে সমুদ্রে। তো এই জন্য এই মেরু অঞ্চল থেকে যখন, সরি বিষুবীয় অঞ্চল থেকে যখন বাতাস আসে, ভিজা বাতাস আসে, আর্দ্র আর্দ্র বাতাস আসে, এরা এসে বৃষ্টিপাত ঘটায়। এই জন্য এটা শীতকালেও ঘটায় কখনো কখনো। মেরুবায়ু কি? মেরু অঞ্চলের উচ্চচাপ বলয় থেকে, মেরু অঞ্চলের বলয়টা কিন্তু উচ্চচাপের, কারণ কি মেরু অঞ্চলের ঠান্ডা বাতাস, ঠান্ডা বাতাসের চাপ বেশি থাকে। মেরু অঞ্চলের উচ্চচাপ বলয় থেকে অতি শীতল ও ভারী বায়ু উত্তর গোলার্ধে নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। দক্ষিণ গোলার্ধেও নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়, এই দুইটাকে, এটাকেই মেরুবায়ু বলে। মানে এই একটু আগে যেটা বলেছিলাম, যে যে মেরু অঞ্চল থেকে বায়ু কন্টিনিউয়াসলি ভূমির কাছাকাছি, যেটা মানে আমরা টের পাই যেটা, সেটা হচ্ছে মেরু অঞ্চল থেকে বিষুবীয় অঞ্চলের দিকে বায়ু প্রবাহিত হয়। আর বিষুবীয় অঞ্চলের বায়ুগুলো আকাশে উঠে যায়, উঠে
আবার উপর দিয়ে মেরু অঞ্চলে সেই বাতাসগুলো ফিল আপ করে। বায়ু প্রবাহিত হয়ে কিন্তু কখনো ভ্যাকুয়াম বা মহাশূন্য সৃষ্টি হয় না, বাতাস থাকবেই কন্টিনিউয়াস। তো জিনিসগুলোকে আমি একটু চিত্র আঁকলে আপনাদের জন্য বিষয়টা সহজ হইতো। যেমন মনে করেন, আমি যদি পৃথিবীটাকে একটু শোয়ায় দিই, হ্যাঁ, শোয়ায় দিলাম, এটা মেরু, এটা আরেকটা মেরু। হ্যাঁ, দুইটা মেরু, কোনটা উত্তর কোনটা দক্ষিণ আমার ভাবার দরকার নাই, দুইটা মেরু। হ্যাঁ, এটা মেরু। আর মাঝখানে হচ্ছে বিষুবরেখা। শোয়াই দিলাম কেন, বোঝানোর জন্য। তো এই এই বিষুবীয় অঞ্চলের যে বাতাসটা, এই বাতাসগুলো গরম হয়ে সূর্যের তাপে উপরে উঠে যাবে, উপরে উঠে গিয়ে আবার মেরু অঞ্চলের দিকে ফিল আপ করবে, মেরু অঞ্চলের দিকে ফিল আপ করবে। আর মেরু অঞ্চল থেকে পৃথিবীর পৃষ্ঠ ঘেঁষে ঘেঁষে ঠান ভারী বায়ু কন্টিনিউয়াসলি বিষুবরেখার দিকে যাবে। তো এটা হচ্ছে একটা নিয়ত বায়ু। তো সব এখানে আবার উষ্ণ শীতল উষ্ণ শীতল মাঝখানে দুইটা বলয় আছে। তো বলয়ের কারণে কখনো কখনো, মানে বলয়ের কারণে কোনো কোনো জায়গায় উত্তরে যায়, কোনো কোনো জায়গায় দক্ষিণে যায়। মানে কোনো কোনো জায়গায় মেরু থেকে বিষুবের দিকে যায়, আবার কোনো কোনো জায়গায় বিষুবরেখা থেকে মেরু অঞ্চলের দিকে যায়। তো কোন অঞ্চলে কোন দিকে যাবে সেটা ডিপেন্ড করবে সেই বলয়গুলোর উপর। বুঝতে পেরেছেন? উচ্চচাপ বলয়, নিম্নচাপ বলয়। বায়ু সবসময় উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। তাপমাত্রা সবসময়ই উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে প্রবাহিত হয়। একই রকম বায়ুও সবসময় উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। বলে না, সাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, বলে কি না? জি মানে কি, স্যার। সাগরে কোন অঞ্চলে স্থানীয়ভাবে তাপমাত্রা বেড়ে গেছে, সেই বাতাস হালকা হয়ে উপরে উঠে গেছে, নিম্নচাপ হয়েছে। সেই নিম্নচাপকে ফিল আপ করার জন্য চারদিক থেকে বায়ু আসছে, আইসা ঘূর্ণিপাক খেয়ে গেছে, খেয়ে সাইক্লোন তৈরি হয়ে গেছে, মানে ঝড় সৃষ্টি হয়েছে, মেঘলা দিন হয়ে গেছে। তো ঝড়ের সঙ্গে নিম্নচাপের সম্পর্ক কি আমরা এখন আজকে বুঝতে পারলাম। সারা জীবন শুধু শুনে এসেছি যে নিম্নচাপ হয়েছে সাগরে, সিগন্যাল পড়ছে, এই জন্য 9 নম্বর বিপদ সংকেত। ব্যাপারটা কি? নিম্নচাপের সাথে ঝড়ের সম্পর্ক কি? হ্যাঁ, বায়ুচাপের সঙ্গেই ঝড়ের সম্পর্ক। আর এই বায়ুচাপটা সৃষ্টি করে কে? সেটাও করে তাপমাত্রা, মানে তাপমাত্রার কারণেই ঝড় হয়। স্থানীয় বায়ু মানে কি? নির্দিষ্ট তাপমাত্রা পার্থক্যের কারণে ভূপৃষ্ঠের নির্দিষ্ট কোনো সংক্ষিপ্ত স্থানে যে উৎপন্ন হয় সেটাকে বলা হচ্ছে স্থানীয় বায়ু। অনেকগুলা স্থানীয় বায়ুর নাম দিলাম, যেমন ফ্রান্সের কেন্দ্রীয় মালভূমি থেকে প্রবাহিত মিস্ট্রাল। হ্যাঁ, আমি জানি না এটা কি মালভূমি কি ঠান্ডা না গরম, আমি জানি না। কিন্তু মালভূমি মানে কি উচ্চভূমি। উচ্চভূমি হওয়ার কারণে সেখানে তাপমাত্রার কোনো একটা তারতম্য হয়, যার কারণে এখানে কন্টিনিউয়াসলি একটা বাতাস প্রবাহিত হয়। সেই বাতাসটার নাম দেওয়া হয়েছে মিস্ট্রাল, একটা স্থানীয় বায়ু। নামগুলো আমরা শিখিয়ে রাখবো, ঠিক আছে? আর্জেন্টিনা এবং উরুগুয়ের পম্পাস অঞ্চলে উত্তরে যে আছে পাম্পেরু, এটা হচ্ছে আরেকটা স্থানীয় বায়ু। পাম্পেরু বায়ুটার নাম মনে রাখবেন। মিশরের বায়ুর নাম হচ্ছে খামসিন। এবং উত্তর ও দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ ইতালিতে নামের বায়ুর নাম হচ্ছে সিরক্কো। আড্রিয়াটিক সাগরের পূর্ব উপকূলের বায়ুর নাম হচ্ছে বোরা বায়ু, বোরা। আরব মালভূমির নাম বায়ুর নাম হচ্ছে সাইমুম। এই ধূলি ঝড় হয় দেখছেন? আরবের যে মরুভূমিতে সারা জীবনই তো ঝড় হয় না, ধূলির ঝড় হয় না, হঠাৎ হঠাৎ ঝড় হয়। ব্যাপারটা কি? ওই যে তাপমাত্রার পার্থক্য হইলো, এই জন্য স্থানীয় বায়ু কখনো কখনো হঠাৎ করে উৎপন্ন হইলো। আমরা সাইমুম সিরিজের বই পড়েছেন কে ছোটবেলায়? সাইমুম সিরিজের বই পড়েন নাই? মাসুদ রানা পড়েন নাই ছোটবেলায়? মাসুদ রানা পড়েছি স্যার। ছোটবেলায় মাসুদ রানা, সাইমুম, এগুলো এগুলো একই রকম। সাইমুম সিরিজের বই আছে, গোয়েন্দাগিরি কাহিনী, থ্রিলার অ্যাকশন বই। কি যেন, সোহানা এখন রাশিয়ায়, কিরকম একটা একটা বই ছিল। আমার বন্ধু সারাদিন সারাদিন রাত খালি এই বই পড়তো।
আমি কইতাম এই একই জিনিস তোর কয়দিন ভাল লাগে ক? করে একই জিনিস হবে কেন? প্রত্যেকটা ঘটনা আলাদা আলাদা, নতুন নতুন। পরে বললাম ভাই, আলাদা আলাদা নতুন নতুন ঘটনা ভাল লাগে, কিন্তু যখন সব ঘটনাতে দেখবি এই ঘটনা একটাই, আবিষ্কার করে কেডা মারা করছে, পরে তারা গুলি করে মারে, সব ঘটনার লাস্টেই নায়কের জয় হয়, তখন এটা ভাল লাগবে? কত ভাল লাগবে এই গোলাগুলি গল্প? না, হ্যাঁ ভালোই লাগে। তো পরে ইয়া, তাহলে কি করবো? পরে আমি বললাম তুই পড়বি তো লিয়া পড়, গোয়েন্দাগিরি কাহিনী বল, শার্লক হোমস পড়, তার প্রত্যেকটা গল্প নতুন নতুন, প্রত্যেকটা গল্পে নতুনত্ব আছে। কিন্তু ওই মাসুদ রানার বই আমার কাছে সব একরকমই লাগে, যদি আমি খুব বেশি পড়ি নাই, কয়েকটা পড়ে দেখছি একরকমই লাগতেছে। আচ্ছা, ভারতীয় উপমহাদেশের বায়ুর নাম হচ্ছে কি? লু। রকি পর্বতের বায়ুর নাম হচ্ছে চিনুক। নামগুলো আমরা শিখে রাখবো মুখস্থ। মৌসুমী বায়ু, এ মৌসুম, মৌসুম শব্দের অর্থ হচ্ছে ঋতু, আরবি শব্দ থেকে এসেছে। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বায়ু প্রবাহের দিক পরিবর্তন হয়, তাকে মৌসুমী বায়ু বলে। এটি আরব সাগরীয় ও বঙ্গোপসাগরীয় দুটি শাখায় বিভক্ত। এই জন্য আমরা বাংলাদেশেও কিন্তু মৌসুমী বায়ু পাই। ঠিক আছে, বঙ্গোপসাগরীয় শাখাটাই আমরা বাংলাদেশে পাই। এই মৌসুমী বায়ুর কারণে বাংলাদেশে বর্ষাকালে বৃষ্টিপাত হয়। সমুদ্র বায়ু ও স্থলবায়ু। আচ্ছা, দিনের বেলা স্থলভাগ বেশি উত্তপ্ত হয় কেন? দিনের বেলা তো রৌদ্র তো, দিনের বেলা, রাত্রে বেলা কি উম রৌদ্র পানিতে গিয়ে পড়ে? আর দিনের বেলা কি রৌদ্র মাটিতে গিয়ে পড়ে? না তো। তাহলে এই কথা কেন বললো যে দিনের বেলা স্থলভাগ বেশি উত্তপ্ত হয়? এটাকে ব্যাখ্যা করতে পারেন, এটা এই লাইনটুকু। কারাই কি ভালো, কুইক, চকলেট পাবেন। স্যার কি বলেন, কোশ্চেন? এতক্ষণ কই ছিলেন আপনি? আপনি বাদ, অন্য কেউ আনসার দেন। স্যার দিনের বেলায় তো স্যার সূর্য থাকে, আর রাতের বেলায় তো সূর্য উঠেই না। আপনিও বাদ। আমি কি প্রশ্ন করেছি শুনেনি নাই? আমি বলেছি দিনের বেলা তো সূর্য, দিনের বেলা কি সূর্য মাটিতে তাপ দেয়, আর রাতের বেলা কি সূর্য পানিতে তাপ দেয়? তা তো না। দিনের বেলা তো সব জায়গায় সূর্য তাপ দেয়, তাহলে স্যার সমানই উত্তপ্ত হওয়ার কথা। দিনের বেলা স্থলভাগ বেশি, এটার ব্যাখ্যা চাইছি আমি। কেন দিনের বেলা স্যার স্থলভাগ বেশি উত্তপ্ত হয় এটা বলেন। স্যার স্যার পৃথিবী স্যার দিনের বেলা তাপ গ্রহণ করে সূর্য থেকে, আর রাত্রে হচ্ছে তাপ বর্জন করে। পৃথিবী বলতে কি স্থলভাগ না জলভাগ? স্যার স্থল আর জলের স্যার মধ্যে ডিফারেন্সিয়েট করেন। কেন স্থলভাগ জলভাগের চেয়ে বেশি উত্তপ্ত হবে এটা বলেন। স্যার জলভাগে হচ্ছে স্যার বাষ্প হয়ে যাবে পানি, যার কারণে হচ্ছে স্যার সেখানে তাপমাত্রা খুব বেশি একটা পরিবর্তন হবে না, কারণ পানির যে আপেক্ষিক আর তাপমাত্রা স্যার রাইট, জলভাগের রাইট। উপরে স্যার বায়ুর আর একটা চাপ স্থলভাগে স্যার থাকে। এটা কম থাকে, এই না, জন্য হচ্ছে বায়ুচাপ না। এটা বেশি উত্তপ্ত। জলবায়ুর উপরে বায়ুচাপ সৃষ্টি হয় না। জলবায়ু, জলভাগের মানে উপরে বায়ুর বায়ুচাপ একটা সৃষ্টি হয় ইয়া না। থাকে, না, উপস্থিতি কিছুই না। থাকে। বায়ুর লেয়ার সব জায়গায় থাকে, জলভাগের উপরেও থাকে, স্থলভাগের উপরেও থাকে। জলভাগে হচ্ছে মাটির চেয়ে পানির আপেক্ষিক তাপ অনেক অনেক বেশি। একটু আগে আমি বলেছি যে পানি, ক্লাসের শুরুতে আমি শুরুই করেছি এই কথাটা দিয়ে, যে সমুদ্রের পাড়ে কেন বাতাস লাগে, আরাম লাগে কেন? চট্টগ্রাম বা কক্সবাজারে কেন এত গরম লাগে না গ্রীষ্মকালে, আবার শীতকালে কেন এত বেশি শীত লাগে না? একটু আগেই কিন্তু আমি ব্যাখ্যা করেছি যে পানির আপেক্ষিক তাপ বেশি, এই কারণে পানির লেয়ার উত্তপ্ত হয় কম। আবার সেকেন্ডলি, যে বাষ্পীভূত হয়ে যে বাতাস পানিগুলো বাতাসে উড়ে যায়, তারাও ফার্দার সেকেন্ড ফেজে সে বাতাসটাকেও গরম হইতে দেয় না। কিন্তু স্থলভাগে তো সেটা নাই, এই জন্য স্থলভাগ বেশি উত্তপ্ত হয়। বুঝতে পেরেছেন? সব, আমার পুরা কোশ্চেনের আনসার একটা শব্দ, দ্যাট ইজ আপেক্ষিক তাপ। পানির আপেক্ষিক তাপ বেশি, এই জন্য সে সহজে গরম হইতে চায় না, ঠান্ডা হইতে চায় না। এটা মনে রাখবেন। পানি সহজে প্রেমে পড়তে চায় না, আবার প্রেমে একবার পড়লে সে সহজে ছাড়তেও চায় না। এটা হচ্ছে পানির বৈশিষ্ট্য। মানে পানির পার্সোনালিটি বেশি, এটা মনে রাখবেন। পানি পাতলা না বা পাতলা না, পানির পার্সোনালিটি বেশি মাটির চেয়ে। তো দিনের বেলা যেহেতু স্থলভাগ উত্তপ্ত হয়, গরম হয়ে গেলে কি হয়, বাতাস উপরে উঠে যায়। সব কিন্তু থিওরি, দেখেন, সব কিন্তু অ্যানালাইসিস, মুখস্থ করবেন না এটা, একটার সঙ্গে একটা রিলেটেড। বাতাস গরম হইলে কি হয়, আকাশে উঠে যায়, উপরে উঠে যায়, মানে কি চাপ কমে যায়, নিম্নচাপ সৃষ্টি
সৃষ্টি হয়, কিন্তু জলভাগে কম উত্তপ্ত হয় বলে সেখানকার বায়ু উচ্চচাপ সৃষ্টি হয়। এই জন্য জলভাগের ভারী বায়ু কি করে, ভারী ও আর্দ্র বায়ু কি হয়, স্থলভাগের দিকে প্রবাহিত হয়। মানে সকাল থেকে শুরু করে সারাদিন ব্যাপী সমুদ্র থেকে, আপনি দিনের বেলা যান দেখবেন সমুদ্র থেকে বাতাস আপনার বডিতে আসবে, ভাল লাগবে আপনার। বুঝতে পেরেছেন? আবার সন্ধ্যার পর থেকে শুরু হয়ে যায় একটা কুলিং, ঠান্ডা হওয়া। ঠান্ডা হওয়ার সময় স্থলভাগের চেয়ে পানির চেয়ে স্থলভাগ বেশি ঠান্ডা হবে কেন? ওই যে বলছিলাম, পানির পার্সোনালিটি বেশি, সে সহজে তাপ নিতেও চায় না, দিতেও ছাড়তেও চায় না। মানে পানি সহজে তাপ ছাড়ে না, কিন্তু স্থলভাগ তাড়াতাড়ি তাপ ছাইরা বিকিরণ করে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যায় বইলাই সেখানে সেটা ভারী হয়ে যায়, স্থলভাগের বাতাস। আর ভারী হইলে কি, চাপ বেড়ে যায়। যার কারণে সেই স্থলভাগ, আমরা কি বলেছিলাম একটু আগে, বাতাস সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। তো যেহেতু রাত্রেবেলা স্থলভাগ ঠান্ডা হয়ে বাতাস ভারী হয়ে যায়, চাপ বেড়ে যায়, সেই ভারী এবং উচ্চচাপের বাতাস কি করে তখন, রাত্রেবেলা সমুদ্রের দিকে গিয়া ওই গ্যাপ ফিল আপ করে। তার মানে রাতের বেলা বাতাস ভূপৃষ্ঠ থেকে, স্থলভাগ থেকে সমুদ্রের দিকে যায়, চট্টগ্রাম শহর থেকে সাগরের দিকে যায় রাত্রেবেলা বাতাস। আবার দিনের বেলা বাতাস সাগর থেকে চট্টগ্রাম শহরের দিকে আসে। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে তোমার কপালে ছোঁয়াবো গো, ভাবি মনে মনে। এই গান শুনেছেন? দেখছেন, আমি শুধু শাকিরার গানই শুনি না। আমি, কি যেন নাম, ফিরোজা, কি যেন নাম শিল্পীটার, স্যার বায়ুর জলীয় সাবিনা। বাষ্প, আচ্ছা, whatever, নাম নাম শুনে কাম নাই। বায়ুর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাকেই বায়ুর আর্দ্রতা বলে। আচ্ছা, বায়ুতে, আর্দ্র বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ শতকরা 2 থেকে 5 ভাগ। মানে 95% বাতাস, আর 5% হচ্ছে পানির কণা। বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। বায়ুর আর্দ্রতা প্রকাশ করা যায় দুই ভাবে, কি কিভাবে? একটা হচ্ছে পরম আর্দ্রতা, মানে রিয়েলি কতটুকু পানি আছে। আর একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, মানে কত পার্সেন্ট পানি আছে। আপেক্ষিক আর্দ্রতা আর্দ্রতার কথাটার মানে হচ্ছে যতটুকু এরিয়া আছে সেই এরিয়ার মধ্যে সর্বোচ্চ যতটুকু পানি থাকতে পারে তার কত পার্সেন্ট পানি আছে সেটাকে বলে আপেক্ষিক আর্দ্রতা, পার্সেন্টেজ। বুঝতে পারছেন? স্যার তাহলে হচ্ছে মানে যদি ধরে নেই যে হচ্ছে একটা জায়গায় হচ্ছে স্যার 10 ml পানি থাকতে পারবে, তো সেই হ্যাঁ, জায়গায় যদি হচ্ছে স্যার 8 ml পানি থাকে, তাহলে আপেক্ষিক আর্দ্রতাটা কি স্যার 8%, এইটি মানে এইটটি পার্সেন্ট পার্সেন্ট এইটটি এইটি পার্সেন্ট পার্সেন্ট হ্যাঁ, এইটি ওকে। পার্সেন্ট জি স্যার, থ্যাংক ইউ। আরো সহজভাবে বলি, সম্পৃক্ত দ্রবণ নাম শুনেছেন? জি সম্পৃক্ত মানে হচ্ছে যেটুকু থাকার কথা সর্বোচ্চ সেটুকু থাকতে পারাটাকেই সম্পৃক্ততা বলে। মনে করেন এক কাপ 1 গ্লাস পানিতে সর্বোচ্চ 4 চামচ চিনি আপনি গোলাইতে পারবেন। এরপরে কি হবে বলেন তো? এরপরে আপনি যত চিনি দেন না কেন, চিনি কিন্তু গলবে না পানিতে, নিচে তলানি পড়ে যাবে। গোটা দিবেন কিন্তু গলবে না। ভাবছেন কখনো? ভাবেন নাই, আজকেই পরীক্ষা করবেন নিজে নিজে। তাহলে এই যে 4 চামচ পানি থাকার, চিনি থাকতে পার সর্বোচ্চ ক্যাপাসিটি ছিল থাকার, কিন্তু আপনি 4 চামচ দেন নাই, দিছেন 3 চামচ। তাহলে বলেন তো, ওই শরবতে আপেক্ষিক চিনি কত পার্সেন্ট, আপেক্ষিক মিষ্টতা কত পার্সেন্ট? স্যার, 75%। 75%। মানে চিনির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ছিল 4 চামচ, আর আপনি দিছেন হচ্ছে 3 চামচ, মানে 4 ভাগের 3 ভাগ, মানে কি 75% চিনি দিছেন। এটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আর যদি বলতো যে ওই দ্রবণে সত্যিকার অর্থে কত পরিমাণ, আপনি বললেন 4 চামচ, এটা হচ্ছে পরম আর্দ্রতা। এখন ডিফারেন্সটা বুঝতে পেরেছেন আপেক্ষিক আর্দ্রতার পরম আর্দ্রতার? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। This is the capacity of a teacher without any drawing, without any calculation, without any figure, without any video. মুখের কথায় আপনাকে কল্পনার মধ্যে শিখিয়ে ফেলতে পারবে। দ্যাট ইজ দ্য ক্যাপাসিটি অফ কদম আলী স্যার অ্যানালাইটিক্যাল ক্লাসরুম। বাষ্পীভবন মানে কি? যা ভাবতেছেন তাই। সূর্যের তাপে পানি থেকে বাষ্প আকাশে উঠে যাওয়াকেই বাষ্পীভবন বলে। ঘনীভবন কি? যা ভাবতেছেন তাই।
যখন উপরে উঠবে, আমরা একটু আগেই বলছি উপরে উঠলে ঠান্ডা হয়ে যায়, ওই বাষ্পগুলো যখন ঠান্ডা হয়ে বৃষ্টি হয়ে ঝরে পড়বে তাকে ঘনীভবন বলে। আচ্ছা, শিশিরাঙ্ক, এটা বুঝতে হবে। শিশিরাঙ্ক কিন্তু আর্দ্রতার মতো না। শিশিরাঙ্ক হচ্ছে একটা টেম্পারেচার, তাপমাত্রা। যেই টেম্পারেচারে, মানে যেই ঠান্ডা হইলে, যেই পরিমাণ ঠান্ডা হইলে জলীয় বাষ্পগুলা ঘনীভূত হয়ে বৃষ্টি হয়ে যাবে, সেটাকে শিশিরাঙ্ক বলে। যখন শিশিরাঙ্কের নিচে চলে যাবে, তখনই সেই বাষ্পগুলা পানির ফোঁটায় পরিণত হয়ে যাবে। পানির ফোঁটায় পরিণত হয়ে তারা কি করবে? মাটিতে বৃষ্টিপাত ঘটাবে। আমরা আগে ভাবতাম কি, আম্মা ছোটবেলায় গল্প করতো যে আকাশে মেঘ ভাসে, মেঘে মেঘে বাড়ি খায়, বাড়ি খায় বৃষ্টি হয়। তো আমি বলতাম যে মেঘে মেঘে যে বাড়ি খায়, তো মেঘ হওয়ার, বাড়ি খাওয়ার আগে কেন পড়ে গেল না? মেঘ যদি আকাশে মানে পানি হয় অথবা বরফই হয়ে থাকে, ঠান্ডা শিলাবৃষ্টি হয় যখন, তাহলে এই বরফ বা পানি তো এমনি বাতাসের চেয়ে হালকা, তাহলে বরফ বা পানি তো, সরি, বরফ বা পানি তো এমনি বাতাসের চেয়ে ভারী, তাহলে বাড়ি খাওয়া লাগে কেন, ঘর্ষণ হওয়া লাগে কেন? এমনি তো বর্ষণ হওয়ার কথা। তো পরে জানছি যে না, আসলে ঘর্ষণ হওয়ার কারণে আর বৃষ্টিপাত হয় না। বৃষ্টিপাত অ্যাকচুয়ালি হয় নর্মালি, অটোমেটিক্যালি। উড়তাছে উড়তাছে, হঠাৎ করে ঠান্ডা হয়ে মাটিতে পড়ে গেছে। ধরতেছেন বিষয়টা, বুঝতে পারছেন? স্যার, বুঝেন নাই? জি স্যার, স্যার টেম্পারেচারটা কমে যায় তখন হচ্ছে সে পানিতে কনভার্ট হয়ে যায় আস্তে আস্তে। রাইট। তখন অটোমেটিক্যালি কোনো বাড়ি খাওয়া লাগে না, অভিকর্ষের টানে অটোমেটিক্যালি সে পৃথিবীতে ফল, ভূপৃষ্ঠে ফল করে। শিশির কি? ডিউ। ডিউ মানে কি? শিশির। ওই যে একটু আগে যেটা বললাম, শিশিরাঙ্কের মধ্যে কি হয়, পানিতে কনভার্ট হয়ে যাবে, পানিগুলোই শিশির। বুঝতে পারছেন? বাষ্প যখন পানির বিন্দু হয়ে যায়, ক্ষুদ্র জলবিন্দু, এই ক্ষুদ্র জলবিন্দুকে শিশির বলা হয়। কুয়াশা কি? যখন বায়ুমণ্ডলের ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে করে জলীয় বাষ্প রাতের বেলা অল্প পরিমাণে ঘনীভূত হয়ে ধোঁয়ার আকারে থাকে, সেটাকে কুয়াশা বলে। তার মানে আমরা যে কুয়াশা দেখি সেটা কি অ্যাকচুয়ালি? সেটা হচ্ছে শিশিরাঙ্কে পৌঁছানোর আগেই যখন এই বাষ্পগুলো ধুলার প্রভাবে বায়ুমণ্ডলে ভাসতে থাকে বা ফল করে, সেটাকে কুয়াশা বলে। ঠিক আছে? তুষারপাত কি? স্নোফল। শীত প্রধান এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে পেঁজা তুলার বলের মতো ভূপৃষ্ঠে পড়ে যায়, এটাকে তুষারপাত বলে। বুঝছি। আপনারা যেটা ভাবতেছেন স্নোফল, দেখেন যে ছোট ছোট সাদা 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 বলের মতো পড়তেছে, এটাই স্নোফল। তাপমাত্রা হিমাঙ্কের নিচে আসলে অতিরিক্ত জলীয় বাষ্প তুষারপাত ঘটায়। আচ্ছা, এখন আহ এই লাইনটা কেটে দেই, এটা রিপিটেশন হচ্ছে, এটা দরকার নাই। তো কিন্তু এখানে কিন্তু এর ভিতরে কিন্তু গভীর সায়েন্স আছে। কেন পেঁচা তোলার মতো হইলো? শীত প্রধান এলাকায় কেন বৃষ্টি হইলো না, অথবা বরফ হয়ে গেল না কেন? এতই যখন শীত, 0 ডিগ্রির নিচে টেম্পারেচার, তাহলে সে কেন পেঁচা তোলার মতো হইলো? কেন সেই শিশিরের কণাগুলো বাংলাদেশে যেমন শিলাবৃষ্টি হয় সেরকম শিলাবৃষ্টি হয়ে পড়ে গেল না কেন? কেন হিমাঙ্ক হয়ে পড়লো? এটার পিছনে কারণ হচ্ছে পানির আণবিক গঠন। পানির স্ট্রাকচারটা কিন্তু আমরা বলি দ্বিস্থলকীয়, H2O, একটা ও, দুইটা হাত হাইড্রোজেনকে ধরে রাখছে। বাট নো, পানি যখন থাকে তখন সে একটা কোয়াসি টেট্রাহেড্রাল স্ট্রাকচারে থাকে। কোয়াসি মানে হচ্ছে নকল, টেট্রাহেড্রাল মানে হচ্ছে চতুস্থলকীয়। মিথেন যেমন চতুস্থলকীয়, পানি দুইটা অণু হইলেও চতুস্থল তো হওয়ার সুযোগ নাই। একটা চেয়ারের পাই আছে দুইটা, সে চার পায়া হবে কেমনে? হ্যাঁ, হওয়ার সুযোগ আছে। কি হয়, দুইটা তিনটা চেয়ারকে পাশাপাশি রাখলে যদি তারা নিজেরা পাশাপাশি হাইড্রোজেন বন্ড গঠন করে করে যদি চার পা মিল্লা মিল্লা যদি জোট করে ফেলে, জোট বন্ধন করে, রাজনৈতিক দলের মতো যদি জোট গঠন করে, হ্যাঁ, পানির কোনো ওলি এটাই করে। দুইটা রিয়েল বন্ডের সাথে হাইড্রোজেন অক্সিজেন রিয়েল সমযোজী বন্ধনের সাথে পাশাপাশি অণুগুলা কি করে, পাশাপাশি অণুর হাইড্রোজেন আর অক্সিজেন কি করে, হাইড্রোজেন এক্সট্রা হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করে, যার ফলে তারা একটা নকল টেট্রাহেড্রাল স্ট্রাকচার উৎপন্ন করে। যার কারণে আমরা এত সহজে পানিকে ডিফাইন করতে পারবো না। পানি কিন্তু আসলেই জরুরি একটা জিনিস। এর আপেক্ষিক তাপমাত্রা যেমন বেশি, পানির ঘনত্ব আমরা জানি যে জিনিস ঠান্ডা হইলেই ঘন হয়, ঘন হইলেই ভারী হয়। কিন্তু পানির ঘনত্ব 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সবচেয়ে বেশি। 4 ডিগ্রির নিচে নামাইলে পানি কিন্তু আবার ঘন না হয়, উল্টা হালকা হয়। আবার যখন জমে যায়, বরফ হয়ে যায়, তখন এর ঘনত্ব আরো কমে যায়, মানে আরো হালকা হয়ে যায়। আমরা মনে করে ভাবতে পারি
যে বরফ তো শক্ত, মানে বরফ নিশ্চয়ই পানির চেয়ে ভারী। এক গ্লাস পানিতে একটা বরফের টুকরা ছেড়ে দিলে অবশ্যই সেটা মাটিতে পড়ে যাবে, ভাবতে পারি আমরা? নো। সো পানির এই আণবিক জটিল স্ট্রাকচারের কারণেই কখনো কখনো পানি বরফের মতো হয়ে যায়, কখনো কখনো পানি বাতাস ইয়া বাষ্পে হয়ে যায়, কখনো কখনো পানি তুষারের মতো, তুহিনের মতো হয়ে যায়। বুঝতে পেরেছেন? জি স্যার। বাড়িপাত মানে বৃষ্টিপাত বলে ফেলছি একটু আগে, আর বলবো না। তুষার বলবো না। তুষার আর তুহিন বলে না ফর্সড বাইট। যারা আপনারা ওই যে এই পোকামাকড় খায় যে, সার্ভাইভাল, নাম জানি কি বেটাটার, স্যার বিয়ার। বেয়ার গ্রিলস এর ইয়ে দেখেছেন, এপিসোড গুলা যারা দেখেছেন, তারা কনফার্মলি তারা ফর্সড বাইট শব্দটার নাম শুনেছেন, কারণ সে শীত প্রধান দেশের মানুষ। আর বিশ্বের উন্নত এলাকাগুলাই হচ্ছে শীত প্রধান দেশে, আর বিশ্বের সবচেয়ে সুন্দর এলাকাগুলো শীত প্রধান দেশে। টেকনোলজি বলেন, মানে আল্লাহ যারা দেয় তারা সবই দেয়। টেকনোলজি বলেন আর ওই যে আহ মানুষের দেহের সৌন্দর্য বলেন, ইউরোপিয়ান আমেরিকানরা সব সুন্দর ফর্সা, আবার উঁচা লম্বা। সব খেলোয়াড় দেখেন সব ইউরোপিয়ান। আবার মানে জন্মগত ভাবেই ওরা সুন্দর, লম্বা, উঁচা, ফর্সা। আবার জন্মগত ভাবে এরা ধনী, জন্মগত ভাবে এদের প্রযুক্তি উন্নত, আবার জন্মগত ভাবে ওদের দেশ সুন্দর। বুঝতে পারছেন? আবার আচ্ছা, আর কইলাম না, থাক। তো স্যার এই, ভাগ্য এর স্যার, হ্যাঁ, ভাগ্য আর কি স্যার। ভাগ্য না, ভাগ্য আবার আমাদের ভালো। আপনি মুসলিম হয়ে জন্মাইছেন, এটাই তো সবচেয়ে বড় ভাগ্য আপনার, পরে অন্য আলাপ। আচ্ছা, এখন এই যে ফরেস্ট শব্দটা উনি সবসময় বলে, ফরেস্ট বাইট। ওনার সবগুলা বন জঙ্গল দেখবেন বরফ আবৃত ম্যাক্সিমাম। তো উনি বলে কি, যে এখানে কিন্তু ফরেস্ট বাইট হয়ে যাবে, এখানে যদি আমি 1 মিনিটের জন্য আমার গ্লাভসটা খুলে ফেলি, তাহলে আমার আঙ্গুলে ফরেস্ট বাইট হয়ে আমার আঙ্গুল কেটে ফেলতে হবে। প্রায়ই বলে সে। তার মানে এটা হচ্ছে তুহিনী ভবন হওয়ার আগের স্টেজটাকে ফরস্ট বলে। মানে আপনার হাত 0 ডিগ্রিতে নেমে যাওয়ার আগের মুহূর্তটাকে বলা হয় ফরস্ট বাইট। ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যাবে, ভিতরে আপনার রক্তগুলা দলা দলা জমা বেঁধে যাবে। এটা হলো ফরস্ট বাইট। তখন আপনার হাত কেটে ফেলতে হবে। আমরা নাম শুনেছি না, যে ফরস্ট ফ্রিজ আর নন ফরস্ট ফ্রিজ। আগে ছিল সব ফরস্ট ফ্রিজ, পরে একটা আপার টেকনোলজি আসলো, বললো ভিতরে ভিতরে জমা থাকবে না। মানে ফরস্ট ফ্রিজের প্রবলেম কি, ভিতরে বরফ জমা, জায়গা কমে যায়, তারপর হচ্ছে সব লেগে যায় ফ্রিজের বডির সাথে এবং প্যাকেটের সাথে প্যাকেট লেগে যায়, খুব প্রবলেম। পরে বিজ্ঞানীরা কিছু টেকনোলজি, আপার টেকনোলজি দিয়ে বানালো কি নন ফরস্ট ফ্রিজ। পরে বাঙালি মহিলারা, গৃহিণীরা, আমার আম্মারে দেখতাম বলছে না নন ফরস্ট ফ্রিজ কিনতে হবে। কয়েক বছর চালানোর পরে দেখলো কারেন্ট যখন থাকে না 3 দিন, তখন নন ফ্রস্ট ফ্রিজে সব জমে যায়। কিন্তু ফ্রস্ট ফ্রিজ গুলা বরফ জমে থাকার কারণে তারা তখন ওই যে বাড়তি চর্বি যেমন আপনার বডিতে 3 দিন না খায় থাকলেও ক্যালোরি হিসেবে হেল্প করে, ঠিক একই রকম ওই বাড়তি চর্বি গুলা তুহিন গুলা বা বাড়তি বরফ গুলা কি করে, আপনাকে 3 দিন মাংস, 4 দিন মাংস পচায় না। So, পরে আবার বাঙালি ফিরে আসলো ফ্রস্ট ফ্রিজেই। বুঝতে পেরেছেন? বৃষ্টিপাত, রেইনফল, ভাসমান মেঘ, এবারে বাদ, বলবো না, রিপিটেশন। সুপীয় জলের বড় উৎস কি? বৃষ্টি, বৃষ্টি প্রধান দেশে বৃষ্টি, দেশের 70-80% বৃষ্টি হয় কি কোন মাসে বাংলাদেশে? জুন থেকে অক্টোবর মাসে, এটা আমরা সবাই জানি। জুন মাস বর্ষাকাল, নভেম্বর থেকে শীতকাল, এটা আমরা ভালো করেই জানি। বৃষ্টির ধারাকে গণনা করা হয় মিলিমিটারে, বলে আজকে এত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বুঝতে পেরেছেন? স্যার মিলিলিটার। আচ্ছা, মিলিমিটার, হ্যাঁ, সরি ভুলে মিটার বলেছি। কোনো নির্দিষ্ট সময়ে যেসব স্থানের গড় উষ্ণতা বা তাপমাত্রা প্রায় সমান, সেইগুলাকে একই কাল্পনিক রেখা বানায়া উম, পৃথিবীতে ম্যাপ করে ফেলা হয়েছে। সেগুলাকে বলা হচ্ছে আইসোথার্ম। মানে কি, থার্ম মানে টেম্পারেচার, আর আইসো মানে একই রকম। আইসো মানে নিশীথে আইসো ফুলো বনে, ওই আইসো না, এটা আইসো। আইসো মানে একই রকম। যেমন আইসো পেন্টেন, আইসো অকটেন। আমরা যে অকটেন বলি না, যে গাড়ির জ্বালানি হিসেবে অকটেন, বিষয়টা কি? এটা হচ্ছে আইসো অকটেন।
আর আইসো হাইট কি? সম উচ্চতা। হাইট মানে উচ্চতা, আইসো হাইট মানে সম উচ্চতা। তো কিসের হাইট? ওই যে মিলিলিটার হাইট। এই মিলিলিটার না মিলিমিটার? আমি তো ভুল বলতেছি, কনফিউজ হয়ে গেলাম। স্যার মিলিমিটারই তো হওয়ার কথা স্যার। আমরা তো জানি বৃষ্টির একক কি মিলিমিটার দিয়েই বলে, আমি তো ভুলবশত অভ্যাসবশত হ্যাঁ, মিলিমিটার বলে মিলিমিটারই ফেলছি। হবে স্যার। হ্যাঁ, মিলিমিটারই হবে। মিলিমিটার হবে, রাইট। প্রাণামোল। জি বস, কি প্রাণ- অবস্থা বলেন? এই যে বস, এই মিলিলিটার, এটা মিলিলিটার ছিল, মিলিমিটার বানাইছি। পেজ নাম্বার 6-এ। বৃষ্টিতে গণনা করা হয় কি মিলিলিটার? ও না, মিলিমিটার। হুম, 6 নাম্বার। তাহলে এটা হাইট বলতে গতবার আপনি কিসের হাইট? লিটারে মিটার বানাইছিলেন। কি জানি, খেয়াল নেই আমার। হাইট মানে কি? উচ্চতা। কিসের উচ্চতা? ওই যে মিলিমিটারের উচ্চতা। মানে আজকে কত মিলিমিটার বৃষ্টি হয়েছে, কোন কোন এলাকায় কত বেশি বৃষ্টিপাত হয় সেগুলাকে এক লাইনে রাখছি, কোন কোন এলাকায় কম উচ্চতার বৃষ্টিপাত হয় সেটাকে। আচ্ছা, এখন আমরা ভাবতে পারি যে পানি তো লিকুইড, তো পানিতে মাপে মিলিলিটারে, তাহলে মিলিমিটার কেন হইলো? মানে মিন করা হয়েছে এটাই যে বৃষ্টিতে মাটিতে পড়ছে, মাটিতে পড়া কি পরিমাণ উচ্চতার লেভেল সৃষ্টি করছে, পানি জমাট বাঁধতে কতটুকু হয়েছে সেটাকে মিলিমিটার বলা হচ্ছে। বুঝতে পেরেছেন? তো মনে করেন কোন এক বর্ষাকালে একটানা মানে সারাদিনে একটু পর পর 10 মিনিট 15 মিনিট করে করে টোটাল 4 ঘন্টা বৃষ্টি হয়েছে। আর 4 ঘন্টায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে, একটা খোলা জায়গায় যদি একটা শুকনা চৌবাচ্চা রেখে দেওয়া হয়, সেখানে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে সেগুলাকে যদি আপনি উচ্চতা মাপেন সেটাকেই বলা হবে মিলিমিটার। 24 ঘন্টা দিয়ে ভাগ করবেন। বুঝতে পেরেছেন? সেই পানির উচ্চতাটাকে মিলিমিটার বলা হচ্ছে। বিভিন্ন ধরনের কাল্পনিক রেখা আমরা একটু শিখে ফেলি। আইসোপ্লিথ, ISOPLEATH, প্লেথও বলতে পারেন, প্লিথও বলতে পারেন। এটা হচ্ছে কি? কোন উৎপন্ন দ্রব্য বা ঘটনার সমপরিমাণ লেখা। আইসোবাথ মানে সমান গভীরতা। আইসোচেইম মানে হচ্ছে কি? গড় শীতকালীন উষ্ণতা। আইসো হ্যালাইন, হ্যালাইন মানে কি? হ্যালোজেন, হ্যালোজেন মানে কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলোকে হ্যালোজেন বলে। আর এই হ্যালোজেন মানে সমুদ্রের লবণাক্ততা। দেখছেন কিভাবে নাম শুনে মানে বুঝে বললে কিভাবে মনে থাকে কেন? পরীক্ষার হলে ভুলে গেছেন হ্যালাইন মানে কি। তখন মনে পড়বে কত মারে স্যার হ্যালান দিয়া দিয়ে পড়াইতেছিল, তখন বলতেছিল হ্যালাইন মানে হচ্ছে হ্যালোজেন। ও, হ্যালোজেন তো সোডিয়াম ক্লোরাইড, বুঝালেছি লবণ। ঠিক আছে। আইসো জিওথার্ম, জিও মানে কি? ভূ, আর থার্ম মানে টেম্পারেচার, মানে মাটির ভিতরের তাপমাত্রা। ভূগর্ভস্থ সমুষ্ণ রেখা। মাটির ভিতরের তাপমাত্রা কিন্তু হেরফের হয়, তাই না? আপনারা জানেন মাটির ভিতরে আগ্নেয়গিরির লাভা আছে। আইসো, এই সোহেল কথা কম, এই সোহেলের মাইয়া কথা কম। আইসো হেল, হেল মানে কি? সমসূর্যালোক রেখা। হেল মানে দুজক, দুজক থেকে তাপমাত্রা আলো আইছে, বুঝছেন? সমসূর্যালোক, কোন কোন এলাকায় সূর্যালোক বেশি পড়ে সেটাকে সমসূর্যালোক লেখা বলছে। আইসো নেফ, সমমেঘের রেখা। আইসো পেক, শিলাস্তরের গুরুত্ব মানে ঘনত্ব আর কি। আইসো থার্ম, গড়, গড় গ্রীষ্মকালীন উষ্ণতা। আর থার্ম না, এটা থার, ঠিকই আছে। গড় গ্রীষ্মকালীন উষ্ণতা। শীতকালীন উষ্ণতাকে বলা হচ্ছে আইসোচেইম। আর গ্রীষ্মকালীন উচ্চতাকে বলা হচ্ছে আইসো থার। আচ্ছা, আইসো সিসমল, সিসমোমিটার নাম কি, অর্থ কি বলেন? সিসমোমিটার কিসের? স্যার ভূমিকম্পের স্যার ভূমিকম্পের তীব্রতা পরিমাপক তীব্রতা পরিমাপ করে। মিটার, মানে একটা স্কেল। হ্যাঁ, না স্কেল না, স্কেল হচ্ছে রিক্টার স্কেল। স্কেল সরি আলাদা স্যার। জিনিস। জি স্যার, সরি স্কেল স্যার। আর মাপার যন্ত্র আলাদা জিনিস। স্কেল হচ্ছে একক, মাপার একক। আর যন্ত্রের নাম হচ্ছে সিসমোমিটার। তার মানে সিসমো শব্দটা আসছে অ্যাকচুয়ালি ভূমিকম্প থেকে। তাহলে আইসো সিসমল মানে হচ্ছে সমভূকম্পন তীব্রতা রেখা। যেমন জাপান এলাকাগুলোতে, আম, জাপান, ইন্দোনেশিয়ান এলাকা, এগুলোতে কি হয়? ভূমিকম্পের তীব্রতা বেশি। কো টাইডাল লাইন, টাইড মানে কি? স্যার জোয়ার, জোয়ার, ঢেউ। ভাটা। সমুদ্রের প্রবাহ, পানির প্রবাহকে টাইড বলা হয়। তো কো টাইডাল লাইন মানে সমজোয়ার রেখা। আইসো লাইন, সমমানের রেখা। কিসের মান? জানি না।
যে কোনো সমান আইএসও লাইনকেই সমান সমমানের লেখা রেখা বলা হয়। আপনি এখন যদি আপনি জনগণের এলাকার মানুষের ধ্বনি দিয়ে হিসাব করেন, যদি হিসাব করেন যে এই শহরের মধ্যে কোন কোন এলাকায় বড় লোক গুলা থাকে, আমি গুলাকে সম একটা লাইন দিয়ে দিবেন, নতুন নাম দিয়ে দিলেন আইসো কি, বড় লোক ইংরেজি কি, স্যার আইসো রিচ। রিচ, আইসো রিচ লাইন। ঠিক আছে, সো আইসো লাইনের মাঝখানে আপনি যা বসাবেন তাই বসাইতে পারবেন। মেঘ বিজ্ঞান, নেফোলজি, এখানে আইসোনেফ, এই নেফ কথাটা কোত্থেকে আসছে? হুম, সমমেঘ রেখা, এই নেফ কথাটা কোত্থেকে আসছে? এই যে এখান থেকে নেফোলজি থেকে আসছে। আইসোনেফ মানে হচ্ছে সমমেঘের রেখা, যেসব এলাকায় সমান মেঘ থাকে। আচ্ছা, আর আইসোহাইড হচ্ছে সম বৃষ্টিপাত রেখা। আপনারা হাইট আইসোহাইট আর আইসোনেফ এই দুইটার মধ্যে প্যাচ লাগায় না। মেঘ আর বৃষ্টি এক জিনিস না। মেঘের সাথে সম্পর্কিত নেফ, আর বৃষ্টিপাতের সাথে সম্পর্কিত হাইট। মেঘ বেশি থাকলে যে বৃষ্টিপাত বেশি হবে এটা নাও হইতে পারে। মেঘ এমন এক জিনিস, প্রকৃতি এমন এক জিনিস, মেঘ আছে বৃষ্টি নাই, হইতেছে রোদ, বিয়া করতেছে শিয়ালে। বুঝতে পারছেন? কখনো মেঘ কখনো বৃষ্টি, একটা কি আছে জানি, সিনেমা নাকি উপন্যাস? স্যার এটা মেবি উপন্যাসই স্যার, হুমায়ুন আহমেদের অথবা জাফর ইকবাল, মানে রিসেন্ট হইতে রাইটারদের। পারে। এই মেঘ এই বৃষ্টি হচ্ছে হুমায়ুন আহমেদের উপন্যাস, আর জি। সিনেমার নাম হচ্ছে কখনো মেঘ কখনো বৃষ্টি। চুরি করেছে হুমায়ুন আহমেদের কাছ থেকে তার নামটা। মেঘের রঙের কারণ কি? ঘনত্বের পরিমাণ, উচ্চতা ও দিনের সময়। হুমায়ুন আহমেদ একটা নুহাশপল্লী থেকে কে গেছেন, কি যে সুন্দর শালা। আর আমি খালি ভাবি, নুহাশপল্লীর যে ঘরটা, যে ঘরে হুমায়ুন আহমেদ বসতো, তার সামনে বিরাট একটা সবুজ ঘাসে ঘেরা মাঠ, এবং তার জায়গায় জায়গায় ছোট ছোট গাছ গাছ মাঝারি সাইজের গাছ লাগানো। সো বৃষ্টি যখন হয়, তিনি তার ঘরে টিনের চালের মধ্যে বারান্দায় বসে কফি খায় আর বই লেখে আর বই পড়ে আর বৃষ্টি দেখে। এর চেয়ে সুন্দর দৃশ্য কিসের সমুদ্র আপনি যেতে চান? হ্যাঁ, এর চেয়ে ফিলিংস তো আমি মানে সমুদ্রে গিয়েও পাবো না আমি। এই ফিলিংস আমি একটা বাগান বাড়ি বানাবো ভাবতেছি। একটা সুন্দর একটা কুত্তা পালবো, সাদা একটা কুত্তা পালবো। আমার বন্ধু দুস্থ হবে, কোলে বসে থাকবে, আমি কফি খাবো, আর কুত্তা আমার গালে চাটবে, আদর করবে। বিড়ালও একটা পালবো, বিড়ালও চাটে, কুত্তাও চাটে, আমার চাটা খাইতে খুব মজা লাগে। কুকুর হ্যাঁ, পালা তো জায়েজ না, বিড়াল পালতে পারেন। কে বলছে? কে বলছে কুকুর পালা হ্যাঁ, জায়েজ এটা না? হাদিসে আছে। কুকুর, আরে কুকুর তো হচ্ছে নাপাক প্রাণী, কিন্তু হ্যাঁ, এই জন্যই। নামাজ পড়ার আগে আমি গোসল করে নিব, আমি কাপড় চোপড় সব চেঞ্জ করে ফেলবো, অসুবিধা আছে? এত এটা সময় পাবেন আপনি? খাওয়ার যখন সময় আমি পান না? যখন আমি হুমায়ুন আহমেদের মতো হয়ে যাব তখন তো আমি সময় পাবো। যেদিন আমি সময় পাবো সেদিনই তো আমি হুমায়ুন আহমেদের মতো সন্ন্যাসী হব। নাইলে গাজীপুরের জঙ্গলের ভিতরে গিয়ে বাগান বাড়ি করে বৃষ্টি দেখার মতো শখ, এত শখ কার আছে বলেন তো? কারোরই নেই। সবারই আছে শখ, সময় কারো নাই, এবিলিটি নাই, ইচ্ছা সবারই করে। স্যার অ্যাবিলিটিটাই সবচেয়ে বড় প্রশ্ন স্যার আমাদের কাছে। সেটাই, চিন্তা আর করছেন তাইলে সে জঙ্গলে। হুমায়ুন আহমেদ সেন্ট মার্টিনের পশ্চিম বিচে গিয়ে একটা বাড়ি করছে জমি কিনা। ও মাই গড, হোয়াট এন আইডিয়া! বিকাল বেলা বসে বসে সে সূর্যাস্ত দেখবে। এর চেয়ে ভালো ফিলিংস কি হইতে পারে? প্রবালের পিছন দিয়ে ব্যাকগ্রাউন্ডে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে, তার ব্যাকগ্রাউন্ডে সূর্যটা আস্তে আস্তে টুপ করে পড়ে গেল। ভাইরে ভাই, স্যার এর চেয়ে সুন্দর দৃশ্য তো স্যার আপনি কখনো করলে স্যার আপনি আমাদেরকে আমেরিকা গিয়ে বললেন পাইবেন স্যার, না। আমরা স্যার আপনার সাথে আছি। একদিন হলেও স্যার এরকম কাটাইতে পারলে স্যার অনেক ভালো নিঃসন্দেহে। লাগবে স্যার। হম, আমার সাথে ট্যুর অনেক মজা হয়, যেই যায় না সে ভাই, বলে আমাদের আমি ওই যে এতগুলো মজা কাজিরুলি দিই বাসাটা বলতে। কিন্তু মজার ছিল, হ্যাঁ 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 হ্যাঁ, নদীর পাড়ে বাসাটা সুন্দর ছিল তাই আসলে। না? ওই হুম, ছাদের মধ্যে অসাধারণ বসলে ছিল। কিন্তু ভালোই লাগে। ব্যাড লাক আসলে, আমি ওই বাড়িওয়ালার ছেলের সাথে এখনো বন্ধুত্ব আছে। তো আহ, কোন এক সময় আবার হয়তো আমি ওই বাসা ভাড়া নিবো, আমি ওই বাসায় আমি উঠবো। ওই বাসার ছাদে একটা রুম আছে, সিঙ্গেল রুমের একটা অ্যাটাচ বাথওয়ালা কিচেন ওয়ালা একটা রুম উনি বানাইছে।
তো ওই যে কখনো হয়তো। আমের নিচেরটা না? না, ছাদে, একদম ছাদের মধ্যে। ওই ছাদের বাতাসটা, শুধু শুধু পোকাগুলো যদি একটু কম থাকতো। পোকা তো শুধু ধান কাটার সিজনে, তুমি যখন গেছিলা তখন শুধু পোকা, সারা বছর তো পোকা ছিল না। নদীর পাড়ে মোটামুটি সারা বছরই লাইট জ্বালানো থাকলে ওই পোকাগুলো আসেই। আচ্ছা, কিছু পেতে হলে কিছু ছাড়তে দিতেই হবে। হ্যাঁ, ওই দিকটা এটাই কথা সত্য, কিন্তু বাসাটা ভালো লাগতো না। বর্ষাকালে ভাই যখন মেঘ আসে, কি যে একটা দৃশ্য। আমি ওইদিন ছাদে উঠছিলাম, একদম আমার লাইভও আছে ওই সময় ছাদের মধ্যে। বর্ষার আগ মুহূর্তে, মানে বৃষ্টি হওয়ার আগ মুহূর্তে 6 তলার উপরে দাঁড়িয়ে আছি, নিচে হচ্ছে ব্রহ্মপুত্র নদী। তো আমার বাসাটা এমন ছিল যে থুতু ফেললে গিয়ে পানিতে পড়তো, এত কাছে নদীর পাড়ে, বাঁধ দেওয়া, বাঁধের উপরে উনি বাসা করছে। তো এবং বাসাটা খুব সুন্দর টাইলস করে করছে, ছাদের মধ্যে লাইটিং করছে, বসার ছাদের মধ্যে গোল বসার ইয়া করছে, ছাদ তলে লাইট গুলো জ্বালায় দিয়ে বিভিন্ন কালারফুল লাইট। এবং খুব দামি দামি প্লেন ইয়ে করছে, প্লেন ওয়াল করছে, প্লেন মানে প্লাস্টিক পেইন্ট করছে। এবং দামি দামি সুইচ ইউজ করছে, খুব দামি টাইলস, বেসিন, স্যানিটারি, সব চমৎকার একটা বাসা করছে। লাক্সারিয়াস মানুষ, শৌখিন মানুষ। তো ছাদের মধ্যে যখন আমি বৃষ্টির একদিন উঠলাম, দেখি যে কালো কালো মেঘ যে আসতেছে, মনে হচ্ছে আমার শরীরের ভিতরে ঢুকে যাবে। আমি মনে উড়তেছি, আমি মেঘের ভিতরে উঠতেছি, এরকম মনে হচ্ছে আমার কাছে। কারণ নিচে হচ্ছে কি পানি, ব্রহ্মপুত্র নদী, তাই না? আর উপরে হচ্ছে মেঘ আসতেছে, মানে মনে হচ্ছে ঠিক টাইটানিকের ফিলিংস। তো দুর্ভাগ্য ওই সময় তোমাদের ভাবির সাথে আমার ঝগড়া চলতেছিল, সে ওই বাসায় ওই সময় ছিল না, যার কারণে আমি একা একা ফিলিংস দিছি টাইটানিকের। তো সে থাকলে পুরোপুরি টাইটানিকের একটা পোজ দিতাম, ঠিক আছে? আরো বছর দুয়েক আগের কথা বলতেছি। তো বাসাটা ছেড়ে দেওয়ার আগ মুহূর্তে আমাদের ঝগড়াঝাটি কিছুটা মিটমাট হয়েছিল। তখন সে একবার আসছিল, একদিনের জন্য সে বাসাটা দেখার জন্যই আসছিল, বাসাটা ছেড়ে দেওয়ার আগে। পরে তো ছেড়ে দিলাম, আব্বু মারা গেল, পরে বাসাটা ছেড়ে দিতে বাধ্য হইলাম। প্ল্যান ছিল আব্বু আম্মুকে ওই বাসায় নিয়ে যাব। ভূপৃষ্ঠ থেকে সামান্য উচ্চতায় অসংখ্য জলগাছের সঙ্গে আমরা জানি মেঘ কেন সৃষ্টি হয়, আমরা জানি মেঘের রঙের কারণ। হ্যাঁ, রঙের কারণ হচ্ছে ঘনত্ব কিরকম, উচ্চতা কিরকম, এবং কয়টা বাজে, এটার উপর। বিকালবেলা আবার ভোরবেলা দেখবেন মেঘ হয়ে যায় লাল, ঠিক আছে? দুপুরবেলা মেঘ হয়ে থাকে সাদা। আবার ঘনত্ব যদি কালো ঘন মেঘ জমে নিচের দিকে আসে, সেটা হয়ে যায় কালো। কেন বলেন তো? কারণ উপরের দিকে যে বেশি লেয়ারের মেঘ থাকলে উপরের দিকের মেঘগুলো সূর্যালোককে ঢেকে ফেলে, যার কারণে নিচের দিকের মেঘগুলো আলো পায় না, এই জন্য মেঘটা কালো দেখা যায়। বুঝতে পারছেন? ভূপৃষ্ঠের কাছাকাছি মেঘগুলো থাকে কালো। মেঘের উপাদান জলীয় বাষ্প, ধূলিকণা, বরফ, তুহিনকণা এবং অ্যাসিড, অ্যাসিড রেন। আচ্ছা, মেঘের শ্রেণীবিন্যাস। উচ্চতার কারণে তিনটা শ্রেণীবিন্যাস কি কি? স্ট্র্যাটো বা নিচু মেঘ, 2 কিলোমিটার কম উচ্চতার মেঘ। অল্টো বা মাঝারি মেঘ, 2 থেকে 6 কিলোমিটার। সিরাস, সিরো বা উঁচু মেঘ, 6 কিলোমিটারের অধিক উচ্চতার মেঘ। আরো গ্রুপ আছে। স্ট্র্যাটো অল্টো মানে হচ্ছে কি দুইটার মাঝামাঝি যেটা। আবার সিরো অল্টো, এটা হচ্ছে এই অল্টো আর সিরোর মাঝামাঝিটা। তো এত ক্লাসিফিকেশন আমাদের এত গভীরে আসবে না, যারা যারা এনভায়রনমেন্টাল সায়েন্স পড়বে তাদের লাগবে, আমাদের লাগবে না। সিরাস মেঘ, সিরাস মেঘ হচ্ছে যে এই সিরো মেঘ যেটা, এটা হচ্ছে সিরাস মেঘ। সাদা ও পাখির পালকের মতো দেখতে যেটা, সেটা হচ্ছে সিরাস মেঘ। আর স্ট্যাটাস মেঘ কোনটা? সাধারণত ধূসর বর্ণের হয় এবং মেঘ জমলে গুড়ি গুড়ি বৃষ্টি হয়। আর কিউমুলাস মেঘ কি? কিউমুলেশন মানে বুঝেন, জড়ো হওয়া। উম, যেটাকে নিরদ বলা হয়, নিরদ। জিমুত বলা হয়। মেঘনাদ বধ কাব্যে এই বাক্যটা আছে যে যখন ঘন জিমুতে কি জানি বজ্র কঠিন, কি যেন লাইনটা ভুলে গেছি, খুব সুন্দর লাইনটা, মানে মিনিং না বুঝলে মনে হইতে কি কয়, মনে হইতেছে যে সংস্কৃত। বাট লাইন শব্দগুলোর মিনিং বুঝে বুঝে যদি পড়েন, মেঘনাদ বধ কাব্য বললে আপনার গায়ের লোম দাঁড়ায় যাবে। মানে কিভাবে সে এত কল্পনা করলো! অস্থির ও দুর্যোগপূর্ণ আবহাওয়াকে নির্দেশ করে কিউমুলাস মেঘ। মানে নিচে যে আমরা ঘন কালো মেঘটা দেখি, সেটা হচ্ছে কিউমুলাস মেঘ। জলবায়ু নিয়ামক গুলা একটু আগে ব্যাখ্যা করে ফেলছি। অক্ষাংশ কেন, দ্রাঘিমাংশ উচ্চতার কারণে কি হয়। আচ্ছা, এগুলা কি রিপিটেশন হচ্ছে নাকি?
এই যে দিনাজপুর এবং শিলং একই অক্ষাংশে হলেও উচ্চতার পার্থক্যের কারণে জলবায়ু ভিন্ন। আচ্ছা, এগুলো বলে ফেলছি অলরেডি, বলে ফেলেছি। সমুদ্র স্রোত কিন্তু ঠান্ডা এবং গরম বাতাস বয়ে নিয়ে আসে, এই জন্য টেম্পারেচার ডিপেন্ড করে সমুদ্র স্রোতের কারণে। এই যে ল্যাব্রাডর স্রোত, হুম সূর্য- যুক্ত যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব উপকূলকে ঠান্ডা রাখে। ক্যারিবিয়ান মানে ওয়েস্ট ইন্ডিজ আর কি, ক্যারিবিয়ান এবং মেক্সিকান উপসাগরের উষ্ণ উপসাগরীয় স্রোতের কারণে যুক্তরাষ্ট্রের পূর্ব ও পূর্ব দক্ষিণ এলাকাটা কি গরম থাকে। ল্যাব্রাডর স্রোত ঠান্ডা করে, আর ক্যারিবিয়ান স্রোত কি করে, গরম করে। পর্বতের অবস্থান বলে ফেলছি, ভূমির ঢাল, এগুলো ব্যাখ্যা করে ফেলছি। আচ্ছা, জলবায়ুর অঞ্চল, নিরক্ষীয় অঞ্চল মানে নিরক্ষীয় মানে পৃথিবীর পেট বরাবর, মানে বিষুবরেখা বরাবর। ওই যে বলছিলাম রৌদ্র বেশি পায়, তাপমাত্রা বেশি হয়, এই জন্য আর্দ্রতাও বেশি থাকে, মানে বাষ্পীভবন বেশি হয়, এই জন্য বৃষ্টিও বেশি হয়, বৃষ্টিও বেশি হয়, পরিবেশও স্যাঁতসেঁতে থাকে। সবগুলো আমরা দেখেন, এই পাঁচটা পয়েন্ট আপনার মুখস্থ করার দরকার নাই। খালি একবার লজিক খাটাইবেন যে মাঝখানে বিষুবরেখার মধ্যে রৌদ্র বেশি পড়ে, লম্বভাবে রৌদ্র দেয়, এই জন্য এখানে গরম বেশি। গরম বেশি মানে কি, আর্দ্রতা বেশি। আর্দ্রতা বেশি মানে কি, বৃষ্টি হয় বেশি। বৃষ্টি হয় মানে কি, এখানে ঠাড়া পড়ে বেশি। ঠাড়া পড়ে বেশি মানে কি, স্যাঁতসেঁতে লাগে, খারাপ লাগে, এটাও বেশি। আচ্ছা, নিরক্ষীয় অঞ্চল কোনগুলা? উম, এই নামগুলা মুখস্থ করবেন আপনারা, ঠিক আছে, বাট করা ছাড়াও আপনারা ম্যাপ নিয়ে বসবেন। আমার এই ক্লাসের প্রত্যেকটা ক্লাসের পরে আপনারা একটু ম্যাপ আলোচনা করবেন। আমার শীটে যদি আমি ম্যাপ গুলো দিয়ে দিতে পারতাম প্রত্যেকটা জায়গায়, খুব ভালো হতো, কিন্তু আমাদের ক্যাপাসিটি হয়নি, এটা আমাদের ব্যর্থতা, আমরা স্বীকার করে নিচ্ছি। বাট সবার ঘরেই তো ম্যাপ আছে, গুগলে ম্যাপ আছে, মোবাইলে ম্যাপ আছে। আপনারা মোবাইলে ম্যাপটা নিয়ে এই বিষুবরেখা বরাবর, পৃথিবীর পেট বরাবর কোন কোন দেশগুলো পড়ছে একটু আইডিয়া করে ফেলবেন, মুখস্থ করতে হবে না। ভূমধ্যসাগরীয় জলবায়ু, ভূমধ্যসাগর হচ্ছে পৃথিবীর মাঝখানে, পৃথিবীর ম্যাপের প্রায় মাঝখানে এবং বড় একটা সাগর, যেটা মহাসাগরের সাথে ডিরেক্টলি কানেক্টেড না, মানে বড় মহাসাগর না। এই বঙ্গোপসাগর যেমন ভারত মহাসাগরের উপকূলে, আবার ভারত মহাসাগর যেমন এই প্রশান্তর উপকূলে, প্রশান্ত মহাসাগরের সাথে যেমন আবার আটলান্টিক কানেক্টেড, আটলান্টিকের সঙ্গে উত্তর দক্ষিণ মহাসাগর কানেক্টেড। কিন্তু ভূমধ্যসাগরটা কানেক্টেড ছোট্ট একটা চ্যানেল দিয়া। বাট বাকি অঞ্চলটা কিন্তু একটা ভূমির মাঝখানে মনে হয়, একটা লেকের মতো অনেক মনে হচ্ছে। খেয়াল করবেন, পৃথিবীর ম্যাপটা দেখবেন, ভূমধ্যসাগরের চারদিকে হচ্ছে এই আফ্রিকান, আমেরিকান, এশিয়ান এবং আমেরিকান না, সরি, আফ্রিকান, এশিয়ান এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলো তিন দিক থেকে ঘিরে আছে। তো বৈশিষ্ট্য কি? গ্রীষ্মকালে তাপমাত্রা অত্যাধিক বিষুবরেখার কাছাকাছি, নিম্নচাপ জনিত কারণে অধিকাংশ অংশে বৃষ্টিপাত হয়, শীতকালে বৃষ্টিপাত হয়, মেঘমুক্ত নীল আকাশ থাকে। সুন্দর এলাকাগুলা। পশ্চিম এশিয়ার তুরস্ক, সিরিয়া, লেবানন, ইসরায়েল এগুলা। আবার ইউরোপের দক্ষিণাংশ যেমন পর্তুগাল, স্পেন, ফ্রান্স, ইতালি, গ্রিস এগুলা। ভূমধ্যসাগরীয় দ্বীপসমূহের সাইপ্রাস, চিলি, কর্সিকা, মাল্টা এগুলা। দ্য জিও অফ মাল্টা নাম শুনেছেন? একটা ইংলিশ সাহিত্য যখন পড়বেন তখন শুনবেন, দ্য জিও অফ মাল্টা। কে লেখছে? আমি ভাবছিলাম জুস অফ মাল্টা, এটা মনে রাখতাম আমি এভাবে, মাল্টার জুস। হ্যাঁ, কিন্তু জুস না, এটা জিউ, JEW, জিউ। জিউ মানে কি? ভূমি। না না না, স্যার এই ইহুদি জিও না, ইহুদি জিও, জিও। স্যার এটা হচ্ছে ভূমি। GEW আর স্যার ইহুদি JEW, জিউ অফ মাল্টা, মানে স্যার মাল্টার জিউ। জিউ মানে মেবি স্যার প্রিস্ট ইহুদি টাইপের কিছু, স্যার ধর্মযাজক বা এরকম কিছু একটা হতে পারে। স্যার ইহুদি ইহুদি ইহুদি। আচ্ছা, জিউস, ওই জিউসটা কি জিউ বুঝাইছে, ও, মাল্টার ইহুদি। ওই যে ভূমধ্যসাগরীয় অঞ্চলে কিন্তু ইহুদিরা সবচেয়ে বেশি বাস করে। এই যে আপনারা দেখেছেন গাজা, হুম ফিলিস্তিন আর গাজা, আর হচ্ছে আপনার ইসরায়েল, এগুলো কিন্তু সব ভূমধ্যসাগরীয় রাষ্ট্র। আফ্রিকাও পাইছে, তিউনিসিয়া, লিবিয়া, মরক্কো, তিনটা কান্ট্রি পাইছে। উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, উত- যুক্তরাষ্ট্র পাইছে ভূমধ্যসাগরকে? কিভাবে সম্ভব? না স্যার প্রশ্নই আসে না। কিন্তু এখানে বুঝাইছে জলবায়ুটা ওই অঞ্চল, মানে মেবি ভূমধ্যসাগরের যে ধরনের জলবায়ু বিরাজ করে, ওই ক্যালিফোর্নিয়া স্টেটে এই একই রকম জলবায়ু অর্জন করে, এই জন্য এটাকে মেডিটেরিয়ান ক্লাইমেট বলা হইতে পারে, আমি শিওর না।
ভূমধ্যসাগর মানে মেডিটেরিয়ান, মিডিল, মধ্য, ভূমধ্য, মিডি। আর টেরিয়ান মানে কি টেরেস, টেরেস থেকে আসছে মেডিটেরিয়ান শব্দটার বিশ্লেষণ কি? মেডি মানে হচ্ছে মিডল, আর টেরেস, টেরেস থেকে আসছে টেরিয়ান। টেরেস মানে হচ্ছে এই যে সমতল, ভূতল, ভূমির যে, ভূমির যে জিওগ্রাফিকে, জিওগ্রাফি মানে তো সব, সবকিছু চলে আসে এর মধ্যে, বাট শিলাস্তরের যে গঠন এটাকে টেরেস বলা হয়। আপনারা গুগল ম্যাপে সার্চ দিয়ে দেখবেন টেরেইন একটা অপশন আছে, ট্রাফিক একটা অপশন অপশন আছে, বিভিন্ন ওই যে টেরেইন, টেরেস আর মেডিটেরিয়ান সব একই শব্দ থেকে আসছে। এভাবে আপনারা শব্দের বেস অ্যানালাইসিস করে করে শিখবে, পড়বেন, তাহলে আপনাদের মনে থাকবে সব। স্যার ক্যালিফোর্নিয়ার অক্ষাংশটা স্যার ভূমধ্যসাগরের সাথে মিলে স্যার। আচ্ছা, এই জন্য হইতে পারে, হইতে পারে। আচ্ছা, মৌসুমী জলবায়ু রিপিট হচ্ছে। আমরা একটু আগে অলরেডি মৌসুমী জলবায়ু ব্যাখ্যা করে ফেলেছি, তবে এখানে কিছু নতুন নাম আছে। এই নামগুলো আপনারা একটু, ব্রাজিলের নামগুলো শিখে ফেলেন। মেক্সিকো, ল্যাটিন আমেরিকান অঞ্চলটা হচ্ছে আপনার মৌসুমী, আবার বাংলাদেশ হচ্ছে মৌসুমী। হুম। ক্রান্তীয় মানে কি? ট্রপিক অফ, দুইটা ট্রপিক পড়েছিলাম না আপনাদেরকে, ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, একটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার। কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি শিখেছিলাম আপনারা। জি স্যার। তো বাংলাদেশের মাঝখান দিয়ে কর্কট ক্রান্তি রেখা চলে গেছে, তার মানে বাংলাদেশ ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর মধ্যে পড়ছে নাকি? বাংলাদেশের ট্রপিক্যাল এরিয়াতে বাংলাদেশ পড়েছে, ক্রান্তীয় অঞ্চল বাংলাদেশ, এই জন্য বাংলাদেশের এটাকে ট্রপিক্যাল রিজিয়ন বলা হয়। এবং ট্রপিক্যাল, ট্রপিকটা গেছে কোন দিক দিয়ে? ওই যে 42 ডিগ্রি, তার মানে কি 43 ডিগ্রি, 45 ডিগ্রি, তার মানে কি 23 ডিগ্রি, তার মানে কি 0 ডিগ্রিও না 90 ডিগ্রিও না, মাঝামাঝি কোনো একটা জায়গা দিয়ে গেছে, যেখান দিয়ে আপনার রৌদ্র একেবারে বেশিও তাপ দেয় না, আবার কমও দেয় না, তবে একবারে কমও না, এটাও ঠিক আবার। 23.44 ডিগ্রি মনে হয়, মানে একেবারে 90 ডিগ্রিও না, 0 ডিগ্রিও না, তবে 0 ডিগ্রি থেকে দূরে, 90 ডিগ্রি কাছাকাছি। এই জন্য সবচেয়ে কমফোর্টেবল হচ্ছে এই ক্রান্তীয় অঞ্চলগুলো। শীত না যেমন বাংলাদেশ, আমরা সবচেয়ে কমফোর্টেবল রিজিয়নে আছি, বেশি শীত না আবার বেশি গরমও না। নাতিশীতোষ্ণ থাকে এবং গ্রীষ্মকালে অধিক তাপমাত্রা হয়, বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়। আচ্ছা, বাংলাদেশ জলবায়ু সম্পর্কে আলোচনা করি। কেমন? আমরা জানি সমভাবাপন্ন সঠিক, নাতিশীতোষ্ণ সঠিক, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু এটাও সঠিক, আবার ট্রপিক্যাল এটাও সঠিক। বাংলাদেশ কর্কট, ট্রপিক স্যার অফ, ট্রপিক্যাল আর ক্রান্তীয় স্যার একই জিনিস বোঝায় না? একই একই। ক্রান্তীয় শব্দের ইংলিশটাই হচ্ছে ট্রপিক্যাল, আমরা ব্র্যাকেটে দিয়ে দিই এটা। বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য, বাংলাদেশটা ইম্পর্টেন্ট, ঊর্ধ্ব, উষ্ণ ও আর্দ্র। এটা কিন্তু অনেকবার আসছে, বাংলাদেশের জলবায়ু কেমন, নাতিশীতোষ্ণ। আর আরেকটা আসছে সমভাবাপন্ন, এটাও আসছে। আবার আরেকটা আসছে ক্রান্তীয় মৌসুমী, এটাও আসছে, তিনবার আসছে পরীক্ষায় বিসিএস এটা। বাংলাদেশ জলবায়ুর বৈশিষ্ট্য কেমন? উষ্ণ ও আর্দ্র। গ্রীষ্মকালে আর্দ্রতা কম থাকে, সরি, গ্রীষ্মকালে আর্দ্রতা বেশি থাকে, শীতকালে আর্দ্রতা কম থাকে, এই জন্য ঠোঁট ফাটে, শীতকালে কাপড় তাতে শুকায়। বার্ষিক গড় তাপমাত্রা প্রায় 26 ডিগ্রি, খুব কমফোর্টেবল। আপনারা কি জানেন এসএটিপি কাকে বলা হয়? স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। এটা হচ্ছে 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসকে। তার মানে বাংলাদেশের যে কারণ কি, এটা হচ্ছে মানুষের জন্য সবচেয়ে কমফোর্টেবল। তার মানে এই 26 ডিগ্রি টেম্পারেচারকে যেখানে সবচেয়ে কমফোর্টেবল বলা হচ্ছে, আর বাংলাদেশে সেই গড় তাপমাত্রাটা 26 ডিগ্রি, তার মানে কি বুঝলেন? আমরা সবচেয়ে আরামদায়ক জায়গায় আছি। কারণ বাংলাদেশের ঠিক মাঝখান দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি গেছে, এই জন্য আমরা সবচেয়ে আরামদায়ক জায়গায় আছি। গড় বৃষ্টিপাত 203 সেন্টিমিটার বা 2030 মিলিমিটার। বাংলাদেশ সবচেয়ে বেশি বৃষ্টিপাত, এটা একটু বলে ফেলছি, জুন থেকে অক্টোবর পর্যন্ত, এটা সবাই আমরা জানি। মার্চ থেকে মে মাসে বৃষ্টিপাত হয় 4 থেকে 5%। আচ্ছা, জুন থেকে অক্টোবরে বৃষ্টিপাত হয় 70 থেকে 80%।
বাংলাদেশ সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেটের লালখানে। আর জেলা হিসেবে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সুনামগঞ্জে, বছরে গড়ে 5300 মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টিপাতের অঞ্চল হচ্ছে সুরমা উপত্যকা অঞ্চল, সুরমা নদীর যে উপত্যকা গুলা, এই যে লালখান, সুনামগঞ্জ, এগুলা কিন্তু সবই সুরমা নদীর কাছাকাছি। বাংলাদেশের যে অংশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, তাহলে এই যে অঞ্চলগুলা সিলেট, সুনামগঞ্জ, এগুলা কোন দিকে? বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে না? হ্যাঁ। আর যে অংশে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় এটা হচ্ছে পশ্চিম কেন্দ্রীয় অঞ্চল, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, ওই এলাকাগুলা পশ্চিম দিকের মাঝামাঝি অঞ্চলে। স্যার, হ্যাঁ। স্যার এটা দক্ষিণ পূর্ব হবে না স্যার, উত্তর পূর্ব হবে স্যার? কোনটা? স্যার বেশি বৃষ্টিপাত এইটা স্যার। স্যার দক্ষিণ সিলেট তো স্যার, পূর্বাঞ্চলে। স্যার সরি সরি উত্তর। সরি 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 সরি, সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এটা তো উত্তর পূর্বাঞ্চল হওয়ার কথা। উত্তর পূর্বাঞ্চল, সিলেট অঞ্চল হচ্ছে উত্তর পূর্ব, আর উত্তর পশ্চিম হচ্ছে রংপুর ডিভিশন, আর আর দক্ষিণ পূর্বাঞ্চল হচ্ছে চিটাগাং ডিভিশন। জি স্যার। আচ্ছা, সবচেয়ে কম বলে ফেলছি। আচ্ছা, সবচেয়ে কম বৃষ্টিপাতের রেকর্ড করা হয় নাটোরের লালপুরে। তাহলে কম বৃষ্টি আর বেশি বৃষ্টি দুই জায়গাতে লাল আছে। নাটোরের লালপুরে হচ্ছে কম বৃষ্টিপাত হয় সবচেয়ে, আর সিলেটের লালখানে হচ্ছে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। বাংলাদেশের তাপমাত্রা রেকর্ড, সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 2.6 ডিগ্রি, কোথায় ছিল? পঞ্চগড়ে, 2018 সালে। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড কি? 45.1 ডিগ্রি, কোথায়? রাজশাহীতে, 1972 সালে। আচ্ছা, এখানে একটা এডিট আছে। এটা হচ্ছে এই 2024 সালের জুনে, এই যে কয়েকদিন আগে হিটওয়েভ গেল না, এ সময় সর্বকাল সকল রেকর্ডকে ছাড়াই গেছে। মেবি 45.4-5 উঠে গেছিল, আই এম নট শিওর, দেখতে হবে। একটু গুগল আমি দেখিনি, 1 মিনিট সার্চ দিয়ে দেখিনি। 43.8 ডিগ্রি, 50 বছরের পরে। ও, এটা হচ্ছে 50 বছরের মধ্যে 43.8 ডিগ্রি। না, তাহলে ওইটাই এখনো সঠিক। ওই 45.1টাই সঠিক এখনো। তাহলে ভুল বলতেছি, ওইটা হচ্ছে 72 সালের পরে 50 বছরের মধ্যে। ঠিকই আছে, যেটা আছে এটা এখনো রেকর্ড। না, এটা লাল না, এটা ঠিকই আছে, এটাই কারেক্ট। শৈত্যপ্রবাহ, মৃদু শৈত্যপ্রবাহে 6 থেকে 8 ডিগ্রি হয়। আর মাঝারি তো পরে নেন, সবচেয়ে বেশি শৈত্যপ্রবাহের সময় কি হয়? 2 থেকে 4 ডিগ্রিতে নেমে যায় টেম্পারেচার। আমার ল্যাপটপে একটা চার্জ দিতে হবে, 1 মিনিট। চার্জ দিয়ে পরে ক্লাস শুরু করি। অফ হয়ে গেছে, যাবে। আচ্ছা, এগুলা মুখস্থ করবেন, এগুলা বোঝানোর কিচ্ছু নাই। সমুদ্র তলদেশটা একটু বোঝানোর দরকার আছে। মহীসোপান, ইংরেজি হচ্ছে কন্টিনেন্টাল সেলফ, যেটা হচ্ছে সোপান মানে ঢাল, সেখান থেকে শুরু হয়েছে, উপডাল ইয়া থেকে, উপকূল থেকে। তারপরে হচ্ছে কি, গভীর সমুদ্রে আছে সমভূমি, মানে কিছু দূর যাওয়ার পরে একটা পুকুরের সাথে কল্পনা করেন, পুকুরের পাড় থেকে তো প্রথমে নামবেন মহীসোপান,
তারপরে একটু পরে গিয়ে দেখবেন সমান। মহীঢাল এটা হচ্ছে কন্টিনেন্টাল স্লোপ। এটা হচ্ছে আহ, সোপান মানে হচ্ছে সিঁড়ি, আর ঢাল মানে হচ্ছে নামা। দুই ধাপে ঢাল হইছে। প্রথমে হচ্ছে উপকূল থেকে সামান্য একটু নেমে গেছে, নেমে গিয়ে একটু পরে গিয়ে বিশাল ঢাল খাড়া নিচের দিকে ঢাল হইছে, এটাকে হচ্ছে মহীঢাল। তারপরে গিয়ে আপনি পাবেন সমভূমি, সমান নিচের দিকে যাচ্ছে। হঠাৎ করে আপনি দেখবেন কি মারাত্মক রিজ মানে খাজ বা শিরা, হ্যাঁ, গভীর গভীর আহ পাহাড়, আবার কোন কোন জায়গায় গভীর গভীর খাজ। যেমন আমাদের বঙ্গোপসাগরে আছে 20 ইস্ট রিজ, বুঝতে পারছেন? তারপর আছে কি আরেকটা আছে, যে 35তম বিসিএস আসছিল, সোয়াচ অফ নো গ্রাউন্ড। এখানে হঠাৎ করে এখানে একটা খাজ আছে। তার মানে কিছু আছে শৈলশিরা, আবার কিছু আছে সমুদ্র খাত, ট্রেসেস, ট্রেস বলা হয় ইংলিশে। ওশানিক শব্দটা মানে হচ্ছে সাগরীয়, মহাসাগরীয় বা নিমজ্জিত। এই দেখেন, প্রথমে হচ্ছে সামান্য নামতেছে যেটা মহীসোপান, পরে আবার হঠাৎ করে খাড়া নেমে গেছে, সেটাকে বলা হচ্ছে মহীঢাল। নামার পরে কি হয়েছে, লেভেল চলতেছে, সেটাকে বলা হচ্ছে সমভূমি। হঠাৎ করে আবার গভীর সমুদ্র খাত, ডিপ সি ট্রেঞ্চ। ট্রেঞ্চ বানানটা ভুল হয়েছে, তাই তো বলি বানানটা কোথেকে আসলো ট্রেঞ্চ। মারিয়ানা ট্রেঞ্চ নাম শুনেছেন? পৃথিবীর মহাসাগরের নিচে সবচেয়ে গভীর জায়গাটা হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। জি স্যার। আচ্ছা। আর ওশানিক রিজ, রিজ মানে হচ্ছে শৈলশিরা। শৈলশিরা মানে কি বুঝেন? শৈল মানে কি বলেন তো? স্যার পাথর। পাথর। আর আহ, দাঁড়ান আরেকটা ইয়ে আছে, পাহাড় শব্দটার একটা স্যার সিনোনিম স্যার। সিনোনিম আছে কিন্তু, শৈল, স্যার গিরি, অদ্রি, শৈল এগুলো হচ্ছে পাহাড়। তার মানে সমুদ্রের নিচে যে নিমজ্জিত যে পাহাড়গুলো এগুলোকে শৈলশিরিজ বলা হয়। এই দেখেন, এখানে শৈলশিরাটা দেখানো হচ্ছে, একটা উঁচু উঁচু অংশকে শৈলশিরা বলা হচ্ছে। আর দ্বীপ কোনগুলা, সামুদ্রিক দ্বীপ দেখেন, সামুদ্রিক দ্বীপ আর সামুদ্রিক শৈলশিরা দুইটা পাশাপাশি দেখানো হয়েছে। দ্বীপ হচ্ছে যেটা একেবারে পানির উপরে উঠে থাকবে, মাথা, ভূমি দেখা যাবে উপর থেকে, জাহাজ বেরাইতে পারবেন। আর নিমজ্জিতটাকে বলা হচ্ছে শৈলশিরা। বুঝতে পেরেছেন? তো আপনারা সবই বুঝে গেছেন। এই চিত্রটা দেখলে সব বুঝে যাবেন, আর কিচ্ছু ব্যাখ্যা করে বলতে হবে না আমার। এগুলো আপনারা বুঝে গেছেন, আহ মুখস্থ করে নিয়েন, বলার কিছু নাই। সমভূমির সাথে 1 ডিগ্রি কোণে নিমজ্জিত থাকে মহীসোপান। হুম। কয়েকটা বৈশিষ্ট্য আপনারা শিখে নিলাম আমরা। গড়ে 75 কিলোমিটার হয়, হ্যাঁ, এবং হচ্ছে আপনার সাধারণত গড় গভীরতা, সর্বোচ্চ গভীরতা 150 মিটার। গভীরতা হচ্ছে পানির গভীরতা কত, পানির লেয়ার, পানির হাইট। আর প্রশস্ততা হচ্ছে এই সি বিচের প্রশস্ততা কতটুকু এটা। শৈলশিরাটা উৎপন্ন হয় কিভাবে? আগ্নেয়গিরির লাভা উদ্গীরণ হয়ে জমে গিয়ে শৈলশিরা গঠন করে, মানে পানির নিচে পাহাড় উৎপন্ন হয়ে যায়। আচ্ছা, মুখস্থ করে নিয়ে রিডিং করে সময় নষ্ট করবো না, যেটা বোঝানোর মতো সেটা বলে নিয়ে বলে রাখছি। খাত মানে হচ্ছে ট্রেঞ্চ, ট্রেঞ্চ মানে হচ্ছে গভীর, হঠাৎ করে জায়গা কোনো জায়গায় গভীর হয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে গভীরতম খাত হলো মারিয়ানা ট্রেঞ্চ, প্রায় 11 কিলোমিটার, প্রায় 10,870 মিটার, মানে কি প্রায় 11 কিলোমিটার। গোয়াম দ্বীপের 325 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীরতম খাত হচ্ছে পোর্টোরিকো খাত। ভারত মহাসাগরের গভীরতম খাত হচ্ছে সন্ধ্যা খাত। আর বঙ্গোপসাগরের খাত হচ্ছে 20 ইস্ট রিজ।
সমুদ্র স্রোত, ফেরালের সূত্র বলে ফেলছি। সমুদ্র স্রোতের কারণগুলো একটু পড়ে নিন। বাতাসের কারণে হয়, তাপমাত্রা পার্থক্যের কারণে হয়, বরফ গলার কারণে স্রোত সৃষ্টি হয়, গভীরতার কারণে তাপ স্রোত সৃষ্টি হয়। গভীর যেখানে বেশি সেখানে স্রোত বেশি, কারণ সেখানে প্লবতা প্লবতা বেশি। এটাকে ইয়ার থিওরিতে, প্রবলতা থিওরিতে ব্যাখ্যা করা যায়, আবার সান্দ্রতার থিওরিতেও ব্যাখ্যা করা যায়। আপার লেয়ারে স্পিড বেশি হয়, লেয়ার মুভমেন্ট। সমুদ্রের লবণাক্ততার কারণেও ডিফারেন্স হয়। ভূখণ্ড কেমন আছে তার উপর ডিপেন্ড করে। আহ্নিক গতির কারণেও, অক্ষাংশ দ্রাঘিমাংশের পার্থক্যের কারণে সমুদ্র স্রোতের ডিফারেন্স হয়। সবগুলাই লজিক্যাল, ব্যাখ্যা করা যায়, কল্পনার সাথে মিলানো যায়, মুখস্থ করা দরকার নাই। সমুদ্র স্রোতের প্রভাব কি, কিসের উপর প্রভাব ফেলে? সব কিছুর উপর প্রভাব ফেলে। ঠিক আছে, সমুদ্র স্রোত সবকিছুর উপর প্রভাব ফেলে। তাপমাত্রা বলেন আর আর্দ্রতা বলেন আর বায়ু প্রবাহ বলেন আর ঝড় সৃষ্টি হওয়া বলেন, সবকিছুর উপরই সমুদ্র স্রোতের প্রভাব আছে। গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণায়ন। ঠিক আছে, 100 বছর আগে যে তাপমাত্রা ছিল এখন থেকে প্রায় 0.6 ডিগ্রি টেম্পারেচার বেড়ে গেছে। ঠিক আছে, 21 শতকের শেষে অতিরিক্ত যুক্ত হবে প্রায় 2.5 ডিগ্রি, 2.5 থেকে 5.5 ডিগ্রি। মানে দেখেন, আগের 100 বছরে হয়েছে মাত্র 0.6, বাট পরবর্তী 100 বছরে হয়ে যাবে প্রায় গড়ে 3-4 ডিগ্রি, মাঝামাঝি যদি ধরি। তার মানেটা কি? তার মানে আগে 100 বছরের চেয়ে এখন প্রচুর ব্যাপক হারে তাপমাত্রা বাড়তেছে, কারণ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বেশি হচ্ছে। গ্লোবাল গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী কে কে? কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, মিথেন আর সিএফসি। সবচেয়ে বেশি দায়ী কার্বন ডাই অক্সাইড, বুঝতে পেরেছেন? গ্রিন হাউস গ্যাস কোনটা? কার্বন ডাই অক্সাইড। কেন কেন বাড়তেছে? শিল্পায়নের কারণে, যানবাহনের কারণে, জঙ্গল ধ্বংসকরণের কারণে, কৃষি সম্প্রসারণের কারণে। বৈশ্বিক উষ্ণায়নের ফলে কি কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে, ঘূর্ণিঝড় হচ্ছে, খরা হচ্ছে। বৈশ্বিক উষ্ণায়নের ফলে কি হইতে পারে? জাতিসংঘ কিছু অগ্রিম ঘোষণা দিছে যে 50 সালের মধ্যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা 3 ফুট বেড়ে যাবে। আর এই 3 ফুট বাড়লে বাংলাদেশের উপকূলবর্তী ভূমি 17% ডুবে যাবে। এবং এর ফলে বাংলাদেশের প্রায় 3 কোটি লোক ওইসব 17% এলাকায় থাকে, তারা জলবায়ু শরণার্থী হয়ে যাবে। মানে এদিকে আইসা জমি কিনে তারা থাকতে বাধ্য হবে। আইপিসিসি বলছে 2030 সালের পরে নদীর প্রবাহ কমে যাবে, নদীগুলো নাব্যতা হারায় ফেলবে। 50 সালের মধ্যে সারা বিশ্বে 100 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। উচ্চ তাপমাত্রার প্রভাবে কি কি হবে এগুলো বলে ফেলছি অলরেডি। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ভবিষ্যৎবাণী করেছে যে দক্ষিণ এশিয়ায় পানীয় খাদ্য ঝুঁকিতে পড়বে 150 কোটি মানুষ। দক্ষিণ এশিয়ায় আছেই মনে হয় সব মিলে 300 কোটি মানুষ। অর্ধেক মানুষই এই জলবায়ু পরিবর্তনের কারণে রিস্কে পড়ে যাবে। 21 সাল নাগাদ বিশ্বে চাষাবাদ প্রায় 20 থেকে 40% কমে যাবে। আচ্ছা, 2009 সালে বিশ্ব ব্যাংক বৈশ্বিক উষ্ণায়নের জন্য পাঁচটি ঝুঁকি বলেছে। কি কি হতে পারে? মরুকরণ, বন্যা, ঝড়, সমুদ্র পৃষ্ঠ উচ্চতা বৃদ্ধি, কৃষিক্ষেত্রে অধিকতর অনিশ্চয়তা। এগুলো আমরা সবাই বুঝি, রিডিং করলেই বুঝি, মুখস্থ করার কিছু নাই। নিয়ামক গুলার কি কি প্রভাব ফেলে? অ্যাসিড রেইন, দেখেন বায়ু দূষণের কারণে কি কি হয়, অ্যাসিড রেইন হয়। কি কি অ্যাসিড? সালফিউরিক অ্যাসিড, এই নামগুলো মুখস্থ করা খুব ইম্পর্টেন্ট। সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোজেন ক্লোরাইড, এই কয়েকটা পদার্থ মূলত অ্যাসিড রেইনের জন্য দায়ী। ওজোন স্তরের বিনাশ, গ্রিন হাউস আর ওজোন স্তরের ধ্বংস দুইটা কিন্তু এক না। গ্রিন হাউস মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড কি করে, একটা কাচের মতো লেয়ার তৈরি করে। তো যে লেয়ার ভেদ করে তাপমাত্রা ঢুকে বেশি, এটা কিন্তু আরেকটা ক্লাসে ব্যাখ্যা করেছিলাম যে স্টেফানের সূত্র অনুযায়ী উচ্চ তাপমাত্রার উৎসের তরঙ্গ দৈর্ঘ্য কম হয়, ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য কাচ ভেদ করে ঢুকে যায় সূর্য থেকে আসাটা। কিন্তু পৃথিবী থেকে যেটা বিকিরিত হয় সেটা বড় তরঙ্গ দৈর্ঘ্য, যার কারণে সে তাপ ভেদ করে বাইরে যেতে পারে না। তার মানে এই বাতাসের কার্বন ডাইঅক্সাইডের লেয়ারটা কি করে, একটা তাপ আটকানো, হিট ট্র্যাপ হিসেবে কাজ করে। এটা হলো গ্রিন হাউস, আলাদা জিনিস। আর ওজোন স্তরের বিন্যাস আলাদা জিনিস। ওজোন গ্যাসের যে লেয়ার, ওজোন হচ্ছে O3, অক্সিজেনের 3টা পরমাণু মিলে ওজোন গঠন করে। ওজোনের লেয়ারটা কি করে, আল্ট্রাভায়োলেট রশ্মি আটকায় দেয় আমাদের পৃথিবীতে ঢোকা, এবং অন্যান্য কসমিক মহাজাগতিক রশ্মি আটকায় দেয়।
এখন আমরা সিএফসি গ্যাসগুলো হচ্ছে ওজোন স্তরের জন্য দায়ী, সেটা আলাদা জিনিস। কার্বন ডাই অক্সাইড আর সিএফসি এক না। ক্লোরোফ্লোরোকার্বন মানে সিএফসি, এরা কি করে, ওজোন স্তরকে ধ্বংস করে ফেলতেছে, যার কারণে ক্ষতিকর কসমিক রে এবং আল্ট্রাভায়োলেট রে আমাদের পৃথিবীতে চলে আসতেছে। তাহলে দুইটা দুই রকম ক্ষতি করতেছে, তাই না? আমরা সবাই ওজোন স্তর, অনেকেই ওজোন স্তর আর এই গ্রিন হাউস দুইটাকে একসাথে মিলাই ফেলি, দুইটা আলাদা কিন্তু। আচ্ছা, ওজোন স্তর কোথায় আছে? স্ট্র্যাটোস্ফিয়ারের একটা পার্ট হচ্ছে ওজোন স্ফিয়ার, 10 কিলোমিটার থেকে প্রায় 80 কিলোমিটার পর্যন্ত। আচ্ছা, আর বলবো না এগুলা, বাকিগুলো রিডিং করে নিন, মূল জিনিসটা আমি বুঝাই দিছি। অভিবাসন কি? মাইগ্রেশন মানে মানুষ যে অভিবাসন হচ্ছে, শরণার্থী হচ্ছে। একটা হচ্ছে অবাধ ইচ্ছাকৃত ভাবে, যেটা মানুষ যাচ্ছে এক দেশ থেকে আরেক দেশে। আর একটা হচ্ছে ফোর্সড, বলপূর্বক, যেমন দেখেন রোহিঙ্গা, হ্যাঁ, তারপর হচ্ছে আবার গাজায় যে ফিলিস্তিনি ইয়ারা অভিবাসীরা, এগুলো হচ্ছে, এদেরকে বলা হয় যে উদ্বাস্তু বা রিফিউজি। এগুলো আমি রিডিং পড়বো না, এগুলো রিডিং পড়ার কোনো টাইম ওয়েস্ট করার কোনো মানে নাই। আপনার একটু মুখস্থ করবেন যে কি কারণে মানুষ এক দেশ থেকে আরেক দেশে যায়। এখানে কোনো সায়েন্স নাই, এখানে আছে আর্টস। আর্টস মুখস্থ করবেন, আর্টস ব্যাখ্যা করার কোনো মানে নাই। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2016 সালে কিছু প্রস্তাব দিয়ে চুক্তি করেছিল। গ্লোবাল, আচ্ছা বুঝলাম না আমি, এটা তো গ্লোবাল চুক্তি। শেখ হাসিনা কি করছে? হুম, এটা তো গ্লোবাল, বাদ দিলাম আমি এই লাইনটা। চুক্তির নাম ছিল গ্লোবাল কম্প্যাক্ট ফর সেফ, অর্ডারলি এন্ড লিগ্যাল মাইগ্রেশন, নিরাপদ, সুশৃঙ্খল ও বৈধ অভিবাসনের জন্য বৈশ্বিক চুক্তি। এটা অভিবাসনের সর্বোচ্চ আইন। কোথায় হয়েছে? 18 সালে 19 ডিসেম্বর মরক্কোর মারাক্কেশে। 160টির বেশি দেশ করেছে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নের শক্তিশালী বহু বহু দেশ এটাতে স্বাক্ষর করে নাই। চুক্তির লক্ষ্য ছিল 23টা এলিমেন্ট। কি কি 23টা? এটা পড়ি নাই, কেন লিখে দিছি এটা, কারণ এমসিকিউ চলে আসবে এটা, এই জন্য। যে আন্তর্জাতিক অভিবাসন চুক্তিতে কয়টি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে? উত্তর হচ্ছে 23টি, এভাবে চলে আসবে। আপনারা পরীক্ষার কোশ্চেন গুলো দেখে নিন, অনেক কোশ্চেন আসছে, অনেক অনেক অনেক, দেখেন অনেক। ঠিক আছে, আপনারা দেখে নিন। এগুলো হচ্ছে বিসিএস কোশ্চেন। আর বিসিএস ছাড়াও অন্যান্য সব পরীক্ষায় কোশ্চেন গুলো আপনারা দেখে নিন, পরীক্ষায় এগুলো আসবে। স্যার বলেন। স্যার 12 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কালেক্ট করতে পেরেছি স্যার, হার্ড কপি স্যার। এটা স্যার আপনার কাছে কিভাবে পৌঁছাইতে পারি স্যার? আমাকে পিডিএফ দিয়ে দিন, অথবা ও হার্ড কপি, জি আপনি কি স্যার, ময়মনসিং আছেন? জি স্যার, ম্যামেশিং আছি স্যার। আচ্ছা, তাহলে তো ভালো হয়েছে। উম, আমার বাসায় বা অফিসে, আপনার বাসা কোথায়? স্যার আমার বাসা নদীর এই পারে, গ্রামে স্যার। তো স্যার এখান থেকে শহরে যেতে স্যার আধা ঘন্টা 40 মিনিটের মতো লাগে স্যার। আচ্ছা, আপনার আমার এটা দেওয়ার জন্য আসা দরকার নাই। যেদিনই আসবেন আপনি নিয়ে আসবেন, আমাকে একটা ফোন দিবেন। জি স্যার। আমার নাম্বারটা ইনবক্সে মেসেজ দিয়েন, নাম্বারটা নিয়েন। আর স্যার প্রয়োজনে প্রয়োজনে আগের দিন রাতে আমাকে একটা ফোন দিয়ে রাখবেন, তাহলে মেন্টালি প্রিপেয়ার থাকবো। ওকে স্যার। আচ্ছা, আমার ওকে একটু স্যার। তাড়া আছে, আমার একটু যেতে হচ্ছে। এনামুল, তুমি রেকর্ড আপলোড করে দিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।